আমরা এখন ফুয়েল সেল বা জ্বালানি কোষ নিয়ে আলোচনা করব। তো ফুয়েল সেল এর আরেক নাম তো জ্বালানি কোষ, এটা মাথায় রাখতে হবে। ফুয়েল মানেই জ্বালানি, সেল মানেই কোষ, এটা না বোঝার কিছুই নেই। এবং এটা একটা প্রাইমারি সেল বা প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষ, এটা এক ধরনের এমসিকিউ। মূলত আমরা ফুয়েল সেলের আগে থিওরি অংশ আলোচনা করব, প্রকারভেদে যাব, তারপরে যেটা পরীক্ষায় আসে সেটা নিয়ে আলোচনা করব। পরীক্ষায় আসে মূলত হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলোই বেশি পরীক্ষায় পাওয়া যায়, মানে ওই জিনিসটা বেশি পাওয়া যায়। তো শুধু ওইটা পড়লেই তো আর হবে না, আমাদের A to Z পড়তে হবে। তো এটা কি? এটি একটি তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। এটা কার মতো কাজ করবে? তড়িৎ রাসায়নিক কোষের মতো বা গ্যালভানিক কোষের মতো বা ভোল্টার বা ভোল্টাইক কোষের মতো এটা আচরণ করবে। এবার যেহেতু আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়েই আসছি, আমরা জানি যে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডটা নেগেটিভ হয়, এ হয় না, ক্যাথোডটা হয় পজিটিভ, আমরা কিন্তু জানি। এবং তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। তো এখানে যে কোষটা আছে না, এখানে একটা ফুয়েল ইউজ করা হয়, মানে জ্বালানি ইউজ করা হয়। এই কারণে এখানে লেখা হয়েছে জ্বালানির রাসায়নিক শক্তিটা, এই যে জ্বালানি, এর রাসায়নিক শক্তিটা কোন শক্তিতে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এখানে জ্বালানি হিসেবে কাকে কাকে ইউজ করা হয়? হাইড্রোজেনকে ইউজ করা হয়, মিথানল, মিথেন, প্রোপেন, তারপরে তোমার এখানে কার্বন মনোক্সাইড, গলিত কার্বনেট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইউজ করা যায়। তার মধ্যে মূল জ্বালানি হিসেবে কোনটাকে বলতেছি আমরা? হাইড্রোজেনটাকে বলতেছি। এর নাম কিন্তু এমসিকিউ। এখন যদি প্রশ্ন করে যে অ্যাক্টিভ ফুয়েল সেলে কি কি থাকতে পারে, তখন আমরা হয়তো এইভাবে লিখতে পারবো অ্যাক্টিভ ফুয়েল সেলে কি কি থাকতে পারে। এক নম্বরে হয়তো আমরা লিখবো অ্যানোড। অ্যানোড একটু তোমার নিজের বিবেক দিয়ে প্রশ্ন করো তো, যে অ্যানোডটা তোমার কি হবে? নেগেটিভ হবে, এমসিকিউ। দুই নম্বরে হয়তো আমরা লিখতে পারি ক্যাথোড। ক্যাথোড, ক্যাথোডটা নিশ্চয়ই তুমি পজিটিভ লিখবা। তিন নম্বরে আমরা লিখতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি সংক্ষেপে লিখলাম। 4 নাম্বার আমি লিখতে পারি প্রভাবক। প্রভাবক। 5 নাম্বার হয়তো লিখতে পারি আমি জারক লাগে একটা, জারক 5 নাম্বার। 6 নাম্বারে লিখে দিলাম বিজারক। বিজারক। মূলত প্রধানত কি কি জিনিস লাগে? প্রধানত লাগে কিন্তু এই তিনটা জিনিস, এই যে অ্যানোডটা, ক্যাথোডটা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা। যদি প্রধানত চাই কোনদিন এমসিকিউতে আমরা বলবো স্যার এই তিনটা প্রধানত জিনিস লাগবেই। তারপরও ওগুলাও কিন্তু লাগে, প্রভাবক কাজে লাগে, জারক লাগবে, বিজারক লাগবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, আমরা ধীরে ধীরে সব বুঝতে মানে জানতে পারবো। আপাতত তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে হেডলাইন ছিল একটা ফুয়েল সেলে কি কি থাকে। এখন ফুয়েল সেল মোটামুটি জানলাম, এর আরেকটা নাম কি? জ্বালানি কোষ বা এটা প্রাইমারি সেল। কিন্তু এর সংজ্ঞা কিন্তু এখনো আমরা ইউজ করতে মানে বলি নাই আসলে সংজ্ঞাটা কি। তো সংজ্ঞাটা হয়তো আমরা এইভাবে দিতে পারি যে ফুয়েল সেল, ফুয়েল সেল হলো এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। এখানে জ্বালানির রাসায়নিক শক্তিকে, এখানে জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এটা একটু বানাসানে লিখলেই হবে যে এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, বা কেউ হয়তো বলে দিল গ্যালভানিক কোষ। এখানে রাসায়নিক, এখানে তোমার জ্বালানির রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত কেমন হয়? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। যে কথাটা হয়তো বলা হয়নি, উজ্জ্বল আছে, বুঝে নাও যে এখানে জ্বালানির রাসায়নিক শক্তিটা কি? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এটি পরিবেশ বান্ধব। এটা একটা এমসিকিউ। এটি পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব, এটা নয় ধয় পরিবেশ বান্ধব, প্রচুর কাজে লাগবে। এটা এমসিকিউতে কাজে লাগবে। 3 স্টার মারলাম। এই সেলের শব্দ দূষণ হয় না। এই সেলের মানে কোষের আর কি শব্দ দূষণ হয় না। শব্দ দূষণ হয় না।
ক্ষতিকর ক্ষতিকর তেমন কিছু ইউজ হয় না, তাই পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব তাই পরিবেশ বান্ধব। আচ্ছা, গেল। এখন আমি এক্সট্রা কিছু ইনফরমেশন লিখছি, আমাদের এগুলো মেডিকেলের জন্য লাগবে। ইআই মানে এক্সট্রা ইনফরমেশন। এক নম্বর বলা হয়েছে জার্মান পদার্থবিদ, নাম ক্রিশ্চিয়ান ফ্রিডরিচ, নামটা অন্যরকম, সনবেন, সর্বপ্রথম 1838 সালে ফুয়েল সেল আবিষ্কার করেন। তোমার কাজ, এটা তোমাকে মুখস্থ করতে হবে। 2 নাম্বার, 1800, তার 1 বছর পর, কিন্তু 38-এর 1 বছর পর মানে 1839 সালে এই লোকটা পদার্থবিদ, নাম কি, উইলিয়াম গ্রফ ফুয়েল সেল তৈরি করেন। এমসিকিউ। এরপরে 3 নাম্বার, স্যার উইলিয়াম রবার্ট জ্বালানি ইউজ করে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনের কৌশল উদ্ভাবন করেন। তোমাকে পড়তে হবে। 4 নাম্বার, বেকন ও ফ্রস্ট নামে 2 জন মানুষ বাণিজ্যিক ভিত্তিতে সর্বপ্রথম ফুয়েল সেল তৈরি করেন। বাণিজ্যিক ভিত্তিতে, সালটাল জানা দরকার নেই। আচ্ছা, মোটামুটি জানা হয়েছে। এখন আমরা এক্সট্রা একটা কথা লিখছি এখানে, যে সাধারণ ব্যাটারির জীবনকাল একটা নির্দিষ্ট থাকে, যে এত সময় পর এটা জীবনকাল থাকবে, তারপর এটা আর ইউজ করা যাবে না, ফুলে যাবে, নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফুয়েল সেলে যতদিন পর্যন্ত জ্বালানি দেওয়া যাবে বা সরবরাহ করা হবে, ততদিন পর্যন্ত এইটা সচল থাকবে এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তড়িৎ প্রবাহের কথা আবার কেন বললাম? কারণ এই কোষে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মানে তড়িৎ পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যাবে। তো বিদ্যুৎ মানে কি, ইলেকট্রনের প্রবাহ। তো যাও, এই কারণে বলা হয় যেখানে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে ইলেকট্রন যেদিক দিয়ে প্রবাহিত হবে, বিদ্যুৎ বা তড়িৎ উল্টো সাইড দিয়ে প্রবাহিত হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা তোমার এক্সট্রা কথা, তুমি মনে রাখবা। এরপর 5 নাম্বার বলা হয়েছে ফুয়েল সেলের কার্যক্ষমতা প্রায় 70 থেকে 75%। এটা আবার কেন বলা হইলো? আচ্ছা, এখানে একটা কথা বলি, ওর 60%। এখানে একটা বক্স করে দিই। হ্যাঁ, এখানে 70 থেকে 75 আমি বলে নেই অবশ্যই, না, এটা সঞ্জিত স্যার বলছে। সঞ্জিত স্যারের বইয়ে পাবা তুমি। আচ্ছা, এখানে আমরা এমসিকিউ তে আসলে এটি দাগাবো। কোনটা দাগাবো? 60%, যেটা, এটাও বিভিন্ন বইয়ে পাওয়া যায়। হ্যাঁ, এটা অলরেডি আসছে অবশ্য। আমরা যদি 60% না পাই, তাহলে 70 থেকে 75% পাবো, সেখানে আমাদের টিক মারতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে অবশ্যই আমি 3 স্টার মারলাম 60টার এখানে। যদি খুঁজে না পাই তাহলে 70 থেকে 75। তাহলে এখানে আমরা তাপমাত্রার পরিসর মানে রেঞ্জ এবং জ্বালানির উপর ভিত্তি করে 4 ভাবে ভাগ করব। আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় ফুয়েল সেল বলতে কোনটাকে বোঝাচ্ছে, সেখানে থাকবে 25 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আগে এইভাবে তাপমাত্রাগুলো মুখস্থ করব মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিং এ লাগবে না। তাহলে যদি বলে মধ্যম, তখন আবার 100 থেকে 500, এটা মুখস্থ করবো উদাহরণ পরে, উদাহরণ এখন দরকার নাই। এরপরে 3 নাম্বার, যখন উচ্চ বলবে তখন 500 থেকে 1000 বলবো, আর যখন অতি উচ্চ বলবে 1000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস বলবো। এনাফ। এরপরে যখন এই তাপমাত্রাগুলো মুখস্থ থাকবে, নিম্ন হলে এটা, অতি উচ্চ হলে এটা মুখস্থ হওয়ার পরে তখন আসবো আমরা এক্সাম্পলে। আর এতগুলো এক্সাম্পল তো মনে রাখা কঠিন, তারপরেও আমি বলি 1 নাম্বারটা প্রচুর কাজে আসবে। 3 স্টার দিলাম। কি বললাম আমি? যে নিম্ন তাপমাত্রা ফুয়েল সেলের এক্সাম্পল কি? হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। দেখো, এটা কিন্তু অনেক নাম আছে, কিন্তু এখানে আর বলতেছি না। আমরা যখন এটা নিয়ে কাজ করবো, কিন্তু আমি বারবার বলছি আমাদের এটা কিন্তু পরীক্ষা আসবে রিটেনের জন্য। তো এটা অনেক নাম আছে, অ্যালকালিন ফুয়েল সেল, ক্ষারীয় ফুয়েল সেল, শুধু হাইড্রোজেন ফুয়েল সেল, এটাও বলা যায়, অনেকভাবে নামকরণ করা যায় আর কি। তারপরে তুমি বাকিগুলো মনে রাখার চেষ্টা করবা, কিন্তু এটা বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। এনাফ। এই হচ্ছে তোমার পরিসর এবং জ্বালানির উপর ভিত্তি করে। আরো একভাবে এটাকে নামকরণ মানে প্রকারভেদ করা যেতে পারে। তাহলে ফুয়েল সেলকে আমরা 2 ভাবেও ভাগ করতে পারি। এটা আমি বলিনি, এটা হাজারি স্যার ওনার বইয়ে উল্লেখ করছে। এবং কি কি সেটা? একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম। এখানে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে ইউজ করা হয়? KOH কে ইউজ করা হয়। তবে বর্তমানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে PEM ও ইউজ করা হতে পারে। এখন PEM আবার কি? এক ধরনের মেমব্রেন।
প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, অর্থাৎ যে মেমব্রেন দিয়ে প্রোটনগুলো যেতে পারে, মানে H+ গুলো যেতে পারে, H+ এর ভিতর দিয়েও যেতে পারে, এই মেমব্রেনের ভিতর দিয়েও যেতে পারে। যদি তড়িৎ বিশ্লেষকটা আমরা এটা রাখতে পারি, যদি আমরা মেমব্রেন রাখতে পারি, মেমব্রেনের ভিতর দিয়েও চলে যেতে পারে, কিন্তু এটাকে বলে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। তখন এটাকে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল বলা হয়। যদি আমি এই মেমব্রেনটা ইউজ করি, তখন এই ফুয়েল সেলের নাম হয়ে যায় প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। বর্তমানে এটি ইউজ হয়, আর এটি ইউজ হলে নাম হবে তখন প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। আর যদি এটা ইউজ না করে শুধু এটা ইউজ করি, তখন তার নাম হবে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, অথবা অ্যালকালিন বা অ্যালকালি ফুয়েল সেল, মানে ক্ষারীয় ফুয়েল সেল, যেটাকে বাংলায় বলে মানুষ ক্ষারীয় ফুয়েল সেল। তাহলে আবারও বলতেছি, এটার নাম অনেক সময় ক্ষারীয় ফুয়েল সেল বা অ্যালকালিন ফুয়েল সেলও থাকতে পারে যখন এটা ইউজ করা হবে। আর এটার পরিবর্তে যদি মেমব্রেনটা ইউজ করা হয়, এই মেমব্রেন দিয়ে কি পাস হতে পারে? প্রোটন, মানে H+, এই কারণে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বলা হয় এটাকে। তখন তার এই সেলটার নাম হয়ে যাবে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এইটুকুই। এরপরে 2 নাম্বার, মিথানল অক্সিজেন ফুয়েল সেল। বোঝা গেল এখানে মিথানল থাকবে, বোঝা গেল এখানে মিথানল থাকবে। এবং অ্যানোডে নাকি সরাসরি ডিরেক্ট, মানে সরাসরি এই মিথানলটাকে ইউজ করা হয় বিধায় এটাকে DMFCও বলা হয়, ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। ডিরেক্ট মিথানল ফুয়েল সেলও এটাকে মানুষ বলে, অনেক সময় বলে থাকে। কে বলছে? আমি বলিনি, হাজারি স্যার বলছে অবশ্য। এবং এই মিথানল অক্সিজেন ফুয়েল সেল সম্পর্কে কয়েকটা তথ্য এখানে দিয়ে দিই আমি। যেমন 1 নম্বরে বলা হয়েছে এটা হালকা, 2 নম্বরে বলা হয়েছে এটা সহজলভ্য, 3 নম্বরে বলা হয়েছে বাণিজ্যিক সংরক্ষণে এটা অধিক সুবিধাজনক, 4 নম্বরে বলা হয়েছে যে সাধারণ ব্যাটারির তুলনায় উচ্চ এনার্জি ঘনত্ব এটাতে পাওয়া যেতে পারে। এখান থেকে এই কয়েকটা এমসিকিউ পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে ফুয়েল রূপে, মানে জ্বালানি রূপে হাইড্রোকার্বন সরাসরি ইউজ করা যায় না। যেগুলো আমরা জ্বালানি দেখে আসছি, মিথেন বলো, প্রোপেন বলো, বিউটান বলো, যাই বলো না কেন, এগুলোকে সরাসরি এখানে ইউজ করা যায় না। এদেরকে প্রথমে স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে জানবো অবশ্যই পরে, পরিণত করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, তড়িৎ বিশ্লেষ্য ও তাপমাত্রার উপর ভিত্তি করে, তড়িৎ বিশ্লেষ্য ও তাপমাত্রার উপর ভিত্তি করে অনেকভাবে এটাকে ভাগ করা যেতে পারে। যেমন আমরা হাজারি স্যারের বই একটু ছকে আসি। এখানে কি বলা হয়েছে যে ফুয়েল সেলকে ব্যবহৃত ইলেকট্রোলাইট ও তাপমাত্রার উপর ভিত্তি করে নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করা যায়। এখানে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, দেখো। যেমন 1 নম্বরে বলা হয়েছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, যেখানে অনেক সময় কি বলা হয়েছে, বা দিয়ে লিখছে ওরা PEM ফুয়েল সেল, অথচ এই PEM নিয়ে অনেক কাহিনী করছে আমি, PEM নিয়ে অনেক কাহিনী করছি। KOH নিলে এই ঘটনা ঘটবে, আর যদি KOH না নিয়ে এই মেমব্রেনটা ইউজ করি, তখন এটাকে আমি PEM বলতে পারবো আমি। এবং এখানে বিজারক হিসেবে কাকে ইউজ করা হয় আর জারক হিসেবে কাকে ইউজ করা হয় বলা হয়েছে, বিক্রিয়াগুলো বলা হয়েছে। আমরা ধীরে ধীরে বিক্রিয়াগুলো জানবো, এখন না, আপাতত ছকটা সম্পর্কে ধারণা নেই। 2 নাম্বার, মিথানল অক্সিজেন ফুয়েল সেল, এখানে কাকে ইউজ করা হয় বলা হয়েছে, বিজারক হিসেবে কে, জারক হিসেবে কে। আমাদের 5 নাম্বারটা তুমি 3 স্টার দিতে পারো, খুবই কাজে লাগবে। 5 নাম্বার তুমি 3 নাম্বারটা অ্যালকালি ফুয়েল সেল, AFC। তারপরে তোমার এইখানে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, এটা কাজে লাগবে। ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে তোমার ইলেকট্রোলাইট হিসেবে কোনটিকে ইউজ করা হয়? ফসফরিক অ্যাসিডকে ইউজ করা হয়। তোমার এখানে তুমি 2 স্টার দিতে পারো, কাজে লাগে। ফসফরিক অ্যাসিড সেলে কোনটা ইউজ করা হয় তড়িৎ বিশ্লেষক হিসেবে, এটা আসে। এরপরে মোল্টেন কার্বনেট ফুয়েল সেল, মোল্টেন মানে কি? ওই যে তোমার গলিত, নাকি গলিত কার্বনেট। তো এই কারণে MCFC বলা হয়েছে এখানে সংক্ষেপে। এবং এখানে কি কি ইউজ করা হয় বলা হয়েছে। আমরা বেশি করে গুরুত্ব দেবো কোনটা সেটাও বলি, সেটা হচ্ছে 2 নাম্বার, মানে ইলেকট্রোলাইট ও তাপমাত্রা, এটা ইউজ করব, এটা বেশি গুরুত্ব দিব। তারপরে একটু কম গুরুত্ব দিব ব্যবহৃত ফুয়েল সেল, তারপরে একটু কম গুরুত্ব দিব এরপরের কলামটা। আর এখানে সবগুলোই গুরুত্ব দেবো কোনটা? 3 নাম্বারটা। সব যা আছে A to Z পড়তে হবে, আমরাও কিন্তু পড়বো। আমরা সামনে এই 3 নাম্বার পয়েন্ট নিয়ে কাজ করবো অবশ্যই। এরপরে 6 নাম্বার দেখো কি লিখছে ওরা, কঠিন অক্সাইড ফুয়েল সেল, মানে সলিড অক্সাইড ফুয়েল সেল, সংক্ষেপে লিখছে SOFC। এই থিওরিগুলো তোমাকে একটু লাইন বাই লাইন একটু রিডিং পড়তে হবে। আমরা যদি সঞ্জিত স্যারের দিকে তাকাই, তাহলে আমরা যে হাজারি স্যারের দেখলাম, এখানে আরো একটা প্রকারভেদ পাওয়া যায়। হাজারি স্যারের কয়টা দেওয়া আছে? 6টা না? আরো একটা বানাই দিলাম আমি, 7 নাম্বার লিখে দিলাম, হাইড্রোকার্বন ফুয়েল সেল। হাইড্রোকার্বন ফুয়েল সেল, হাইড্রোকার্বন ফুয়েল সেল। এখানে রেফারেন্স হিসেবে লিখলাম আমি সঞ্জীব।
সঞ্জিত, সঞ্জিত স্যার আর কি, সঞ্জিত স্যার। তো এই হচ্ছে প্রকারভেদ। আমরা প্রকারভেদ গুলো অবশ্যই হাজারী স্যারের বই থেকে পড়বো, পাশাপাশি এটাও পড়বো। আর আমরা সবচেয়ে 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 বেশি গুরুত্ব দিব অ্যালকাইলি ফুয়েল সেল যেটা, সেটা। ওকে, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ফুয়েল সেলের প্রাথমিক অংশ। তো ফুয়েল সেল বেশ কয়েক প্রকারের ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিব আমরা অ্যালকালিন ফুয়েল সেল বা ক্ষারীয় ফুয়েল সেল বা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। তো ফুয়েল সেল মানেই হচ্ছে সেখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার থাকে। তো এই হাইড্রোজেনটাকে আমি কিভাবে উৎপাদন করব সেটা আমাদের আজকে কিন্তু জানবো। পাশাপাশি আমাদের ফুয়েল সেলের প্রকারভেদে আমরা গত ক্লাসে বলে আসছি যে তোমার মিথানল অক্সিজেন ফুয়েল সেলও একটা ছিল, ছিল না? তো মিথানল একটা জ্বালানি হিসেবে কাজ করবো এখানে। তো এখানে মিথানলটাও বা কিভাবে তৈরি করব, এই দুইটা জিনিস উৎপাদন প্রক্রিয়া আমরা জানার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা হাইড্রোজেন উৎপাদন করব, হাইড্রোজেন উৎপাদন করব। তো মূলত এমসিকিউ যদি বলি আমি, যে কয়টা ধাপে করতে পারবো আমি? 3টা ধাপে করতে পারবো। তো হেডলাইন দিচ্ছি আমি স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়া। স্টিম মানে তো বাষ্প, হাইড্রোকার্বন বুঝি আমরা কার্বন হাইড্রোজেন টাইপের যৌগগুলো। রিফর্মিং মানে বুঝাচ্ছি কি? রিফর্মিং মানে বুঝাচ্ছি আমি হাইড্রোকার্বন থেকে বা হাইড্রোকার্বনকে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করা। আমি আবার বলতেছি রিফর্মিং, রিফর্মিং প্রক্রিয়া মানে বুঝাচ্ছি হাইড্রোকার্বনকে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করা। এই তো দেখি প্রথম ধাপে কি হয়। প্রথমে আমি স্টিম নিছি, এটা যে স্টিম প্রমাণ কি? গ্যাসীয়। আচ্ছা, স্টিমের সাথে আমি হাইড্রোকার্বনের বিক্রিয়া দিছি। তুমি জানো হাইড্রোকার্বনের গ্যাসীয়, আমি লিখি নাই, তোমাকে বুঝে নিতে হবে, বারবার জি জি লেখা ভালো লাগে না। তো এখানে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা COH2 তৈরি করব। তো একটা কথা আমরা তো এমনিতেই জানি যে CO, আচ্ছা আমি একটু কালো কালি দিয়ে দেখাই, ক্যামেরায় ধরা পড়ে না এই কালিটা। তো CO প্লাস H2 আমরা জানি কি এটা ওয়াটার গ্যাস, জানি কিনা বলো তো? কখন ওয়াটার গ্যাস হবে? যখন 1:1 করে থাকবে। 1:1 করে আছে না? আছে। 1:3 আছে না? এবার আমরা ওয়াটার গ্যাস বলবো না, সংশ্লেষ গ্যাস বলবো। দেখো লিখছি কোথায়, সংশ্লেষ গ্যাস। তার মানে বোঝা গেল ওয়াটার গ্যাস আর সংশ্লেষ গ্যাস প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। এখানে তোমার 2, 3 ইত্যাদি থাকতে পারে। আর যখনই 1:1 করে থাকবে তখনই বুঝে নিব ওয়াটার গ্যাস। এখন সংশ্লেষ গ্যাস বলতে আমি কি বুঝাচ্ছি? মূলত এই অংশটা থেকে আমাদের মিথানল তৈরি করা যায়, তরল জ্বালানি তৈরি করা যায়। সংশ্লেষণ মানে তৈরি, উৎপন্ন। তাহলে এগুলো থেকে যেহেতু মিথানল তৈরি করা যায়, তরল জ্বালানি তৈরি করা যায়, এই কারণে এর নাম রাখা হয়েছে সংশ্লেষ গ্যাস, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থা আমি সংশ্লেষ গ্যাস তৈরি করলাম। উদ্দেশ্য কিন্তু আমাদের হাইড্রোজেন তৈরি করা, হাইড্রোজেন জ্বালানি তৈরি করা বা হাইড্রোজেন গ্যাস তৈরি করা। এরপর দ্বিতীয় ধাপে চলে আসছে আমি। আমার সংশ্লেষ গ্যাসের মধ্যে ভালো করে জানো সিওটাকে নীরবঘাতক গ্যাস বলি আমরা, সেই সময় বলছি পরিবেশ রসায়নে বলছি অক্সিহিমোগ্লোবিন কি আমাদের অক্সিজেন প্রবাহটাকে বাধাগ্রস্ত করে আমাদের বডিতে। এই কারণে এটাকে বিষাক্ত বলি আমরা বা নীরবঘাতক গ্যাস বলি। লেখা হয়েছে বিষাক্ত নীরবঘাতক গ্যাস মানুষ বলে। তো এইখানে আমরা আবারও অতিরিক্ত স্টিম যোগ করছি, স্টিম বাষ্প দেখো যোগ করছি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কার্বন কি কোবাল্ট অক্সাইড এবং তোমার আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড যেটাকে বলে মানুষ। তাহলে কোবাল্ট অক্সাইড, ফেরিক অক্সাইডের উপস্থিতিতে আমরা তৈরি করব কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। আচ্ছা ঠিক আছে, এটিকে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলে, এটিকে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলে। এটা আবার কেমন কথা আমি তো তোমাকে বলি কেন ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলা হচ্ছে। এই কার্বন মনোঅক্সাইডটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে। প্রথম কথা, কার্বন মনোঅক্সাইড কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে এবং এখানে 3 মোল অক্সিজেন ছিল। কত মোল হয়েছে? 4 মোল। এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া। কারণ অবশ্যই এখানে উল্লেখ করছি বোধহয়। কারণ H2O দ্বারা, এই যে H2O দ্বারা কার্বন মনোঅক্সাইড কার্বন ডাই অক্সাইডে রূপান্তর হয়েছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই কার্বন মনোঅক্সাইড যে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়েছে, কে সহযোগিতা করছে? H2O স্টিমটা সহযোগিতা করছে। এই কারণে এটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া। আমরা কিন্তু এই বিক্রিয়াগুলো জৈব রসায়নের সামনে পাবো কিন্তু, ঠিক আছে? এরপরে ধাপ 3 তে চলে আসি। ধাপ 2 এ যেমন কার্বন ডাই অক্সাইড এবং H2 তৈরি হয়েছিল সেটাই আমি লিখছি। এটাকে যখন আমি ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া দিব, সেটা পটাশিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা 20 ATM চাপে শীতল পানিতে, 20 ATM চাপে শীতল পানিতে যদি আমরা বিক্রিয়াটা করাই, তাহলে আমাদের যে ঘটনাটা ঘটবে এই জিনিসটা শোষিত হবে। এখন এই জিনিসটা যদি শোষিত হয়, পরে থাকলো কে? H2। তাহলে H2 বের হয়ে যাবে। এটাই বলা হয়েছে এখানে এই কন্ডিশনে বা এই কন্ডিশনে যদি ঘটনাটা ঘটানো হয়, তাহলে CO2টা এই যে কার্বন ডাই অক্সাইডটা পুরোটাই শোষিত হয়ে যাবে, শোষিত হবে এই কার্বন ডাই অক্সাইডটা এবং এই H2টা নির্গত হয়ে যাবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। কথা কি বুঝতে পারছো? জাস্ট একটু চোখ বুলাইতে হবে, খাতা কলমে প্র্যাকটিস করতে হবে যারা মেডিকেলে প্রিপারেশন নেবে তাদের জন্য।
এরপরে শিল্পক্ষেত্রে কিভাবে আমরা এই হাইড্রোজেন গ্যাসটাকে তৈরি করব। শিল্পক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে অতিরিক্ত খরচটা যেন না হয় সেখানে, যেহেতু লাভের একটা ব্যাপার স্যাপার থাকে সেখানে। তো আমরা যদি স্টিম, এখানে স্টিম নিছি আমি, সমতা তো করতে হবে বাসায় গিয়ে, সমস্যা নেই, এখানে তো করার সময় নেই। তো আমি আয়রন নিছি, তুমি জানো আয়রন একটা সলিড, আয়রন সলিড 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে Fe3O4 যৌগ তৈরি হয়। এখন Fe3O4 এটা আমার কি, ফেরিক না ফেরাস? ফেরিক ফেরাস একটাই বলবো না, এখানে কি বলবো, আয়রন 2,3 অক্সাইড। আয়রন 2,3 অক্সাইড মানে এখানে আয়রনের যোজনী 2ও আছে 3ও আছে, যেটা আমি পরিমাণগত রসায়নে ভেঙে করাইছি, এখানে বলবো না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা কিন্তু তৈরি হয়েছে। আবার বলো, তুমি তোমার মনে নাই, যারা ক্লাস করছো তাদেরকে বলতেছি আমি, যদি এরকম হয় যে Fe2O3 তাহলে তোমার হচ্ছে তোমার ফেরিক অক্সাইড, আয়রনের যোজনী 3। যদি তোমার FeO হয় 2 কাটা গেল, তখন ফেরাস অক্সাইড। কিন্তু সেই সময় আমরা এটাও করছিলাম ম্যাথ করার সময় Fe3O4, তখন মানুষ প্রশ্ন যদি করে যে এটাকে তাহলে কি বলবো, তখনই আমি ব্যাখ্যাটা দিয়েছিলাম যে তখন আমরা আয়রন ফেরাস ফেরিক কিছুই বলবো না, আয়রন 2,3 অক্সাইড বলবো। কোথায় বলছি এটাও বলছি তোমাকে, জারণ মান নির্ণয়ের ব্যতিক্রমের জায়গায় বলছি। কোথায় বলছি? জারণ মান নির্ণয়ের ব্যতিক্রম, পরিমাণগত রসায়নে আমি এই কথাটা বলছি, এইখানে বলবো না। আচ্ছা, তারপরে দেখো হাইড্রোজেন তৈরি করলাম, এখানে ডেল্টা এইচ পাওয়া যায়, এত ডেল্টা এইচটা মনে রাখার দরকার নেই। এরপরে দেখো আমি যদি স্টিম এখানে কার্বনের সাথে ঘটনা ঘটাই, কার্বন একটা সলিড জিনিস, তুমি ভালো করে জানো, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে ওয়াটার গ্যাস তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে ওয়াটার গ্যাস, দেখো 1:1 করে আছে, আছে না রে? তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি ওয়াটার গ্যাস। আমি কালো কালো দিয়ে দেখাই, এটা হচ্ছে ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস। এরপরে স্টিমের সাথে যদি আমরা মিথানের বিক্রিয়া দিই, তুমি জানো মিথান একটা গ্যাসীয় জিনিস, সবাই জানে সেটা, 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এখানে CO+3H2 হবে। এটাকে আমরা ওয়াটার গ্যাস বলবো না, সংশ্লেষ গ্যাস বলবো। কি বলবো এটাকে? সংশ্লেষ গ্যাস বলবো। তো যাই বলো না কেন, আমাদের তৈরি হচ্ছে তো নাকি, তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিষয়। এবং এই যে বিষয়গুলো, আয়রন বলো, কার্বন বলো, মিথান বলো, এরা হচ্ছে বিজারক, এরা হচ্ছে কি বিজারক। এমসিকিউর জন্য মনে রাখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন তৈরির একটা পদ্ধতি, এটা হতে পারে, এটা হতে পারে, মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি মিথানল। মিথানল CH3OH এক কার্বন অ্যালকোহল, যেটাকে মানুষ মিথানল বলে। এবং আমাদের ফুয়েল সেলের প্রকারভেদের মধ্যে একটা ছিল মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তো মিথানল অক্সিজেন ফুয়েল সেলের এখানে মিথানল কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি আমি। প্রথমে উত্তপ্ত কার্বনকে স্টিমের সাথে বিক্রিয়া দিব, এখানে বুঝে নিতে হবে স্টিম, সব কথা বলা যাবে না, বুঝে নিতে হবে স্টিম, জি দিলাম স্টিম। উত্তপ্ত কার্বনকে আমি স্টিমের সাথে বিক্রিয়া দিব 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখানে আমাদের ওয়াটার গ্যাস তৈরি হবে, CO+H2 তৈরি হবে, লিখাও রাখছে ওয়াটার গ্যাস। এরপরে ওয়াটার গ্যাসের সাথে আমি যদি অতিরিক্ত আবারও হাইড্রোজেন গ্যাস সংযোজন করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ATM জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে কিন্তু আমাদের মিথানল তৈরি হবে, এবং এই মিথানলটা 99% বিশুদ্ধ। এমসিকিউ একটা কথা বলি, যখন আমরা অ্যালকোহল টপিক করবো জৈব রসায়নে, তখন কিন্তু এই বিক্রিয়াটা হুবহু পাবো। কোথায় পাবো? অ্যালকোহল টপিকের অ্যালকোহল প্রস্তুতির জায়গায় এই জিনিসটা পাবো আমরা। এবং এখানে একটা কথা বলছি আমি, বর্তমানে পৃথিবীতে উৎপাদিত মিথানলের প্রায় 90% কোথা থেকে? ওয়াটার গ্যাস থেকে তৈরি করা হয়। দেখো তো ওয়াটার গ্যাস থেকে আমি মিথানল তৈরি করতে পারছি কিনা, বর্তমানে তৈরি করা হয় 90%। এটাও একটা এমসিকিউ, তবে এই কথাটা আমাদের এই অধ্যায়ে নাই, এই বাংলা কথাটা এই অধ্যায়ে নাই, আমাদের জৈব রসায়নের অ্যালকোহল টপিকে এই বাংলা কথাটা পাবো। ওকে, এরপরে ফুয়েল সেল এবং সাধারণ ব্যাটারির মধ্যে পার্থক্য কি তাহলে দেখি একটু। 1 নাম্বার, ব্যাটারি বা কোষের মধ্যে, তুমি জানো যখন লেট স্টোরেজ ব্যাটারি পড়ছি তখন আমরা কি ছবিতে দেখছিলাম যে নীল টাইপের কিছু কোষ ছিল, যারা ক্লাসটা করছে নীল টাইপের কিছু কোষ ছিল। তো ওই ব্যাটারির মধ্যে বেশ কিছু কোষ থাকে, একটা কোষের ভোল্ট ছিল তোমার 2 ভোল্ট ছিল, এ ছিল না? 6টা যদি কোষ থাকে লেট স্টোরেজে 6 দেবো না, 12 ভোল্ট পাবো। তো ব্যাটারি হোক আর কোষ হোক, এদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জারক বিজারক আবদ্ধ থাকে, ব্যাটারির মধ্যে নির্দিষ্ট পরিমাণ জারক এবং বিজারক পদার্থ থাকে। দেখো তো আমাদের অ্যানোডটা কিসের ছিল লেট স্টোরেজ ব্যাটারিতে? লেডের ছিল না? আর ওটার কি ছিল? লেড ডাইঅক্সাইড ছিল, লেড PbO2 ছিল না? তার মানে নির্দিষ্ট পরিমাণ জারক বিজারক থাকতে পারে। 2 নাম্বার, ফুয়েল সেলে কি থাকবে? ফুয়েল সেলে বিক্রিয়ক দুটিকে বাইরের কন্টেইনার থেকে
অনবরত প্রবাহিত করা হয়। এটা আশা করি বুঝতে পারো নাই, যেহেতু আমরা এখনো ফুয়েল সেলের ইয়াতে যাইনি, কি বলে এটাকে, কাঠামোতে যাইনি। যখন আমরা ফুয়েল সেল পড়বো তখন, একটু পরে পড়তেছি, যখন ফুয়েল সেল পড়বো তখন দেখবো এরকম একটা ঘটনা ঘটছে। যখন ফুয়েল সেল পড়বো তখন এরকম একটা ঘটনা ঘটছে। একটা মুখ দিয়ে হাইড্রোজেন গ্যাস ঘটনা প্রবেশ করানো হয় চাপ দিয়ে, 50 ATM চাপ দিয়ে, এবং আরেকটা মুখ দিয়ে অক্সিজেন গ্যাস প্রবেশ করানো হয় 50 ATM চাপ দিয়ে। এখানে প্রভাবক থাকে, এখানে কিছু তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে, অনেক কাহিনী হচ্ছে বিষয়। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফুয়েল সেলে বিক্রিয়ক দুটিকে, এই বিক্রিয়ক আমি মূলত হাইড্রোজেন ফুয়েল সেল বোঝাচ্ছি, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটিকে বাইরের কন্টেইনার থেকে অনবরত প্রবাহিত করা হয়। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে প্রবাহিত করা হয়, যেটা আমরা যখন থিওরিতে যাব তখন বিস্তারিত বুঝবো, এখন বিস্তারিত জানার দরকার নেই, আর বললেও বুঝতে পারবা না, থিওরিতে যখন যাব তখন বুঝতে পারবা। এরপরে 3 নম্বর পয়েন্ট দেখো, ব্যাটারির জীবনকাল নির্দিষ্ট। জি, একটা নির্দিষ্ট সময় পর ওই ব্যাটারি অচল হয়ে যাবে, ওটাকে তোমার ফেলাই দিতে হবে। ভাঙাড়িরা নিতে আসে না, ওদেরকে দিতে হবে। কিন্তু ফুয়েল সেলের জীবনকাল ফুয়েলের প্রবাহের উপর নির্ভরশীল। ফুয়েল বলতে ওই যে তোমার জ্বালানি, ফুয়েল মানে জ্বালানি, হাইড্রোজেন অক্সিজেন, এই যে লিখলাম না, ছবি আঁকলাম না, হাইড্রোজেন অক্সিজেন যতদিন দিতে পারবো ততদিন ওটাকে আমাকে সার্ভিস দিবে। আর ওই ব্যাটারির ক্ষেত্রে হিসাবটা আলাদা, এখানে অনেক মেইন, মানে মনে করো লেটেস্ট ব্যাটারি যদি চিন্তা করি, ওইখানে অ্যাসিডের ব্যাপার স্যাপার থেকে, পানির একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হয়, ওইখানে প্লেট থাকে, কিছু ধাতুর প্লেট থেকে, লেডের, এই জিনিসগুলো ক্ষতি হয়, এই কারণে ওদের জীবনকাল নির্দিষ্ট। কিন্তু ফুয়েল সেল নির্দিষ্ট নয়, এখানে কি ফুয়েল প্রবাহের উপর এর নির্ভরশীল এবং অনির্দিষ্ট। এই কথাগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশন আমাদের বেশ কয়েকটা আছে, এগুলো পড়তে হবে, যেহেতু বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে। যেমন গ্রিন ফুয়েল সেল নামে পরিচিত কোনটা? আমাদের যে অনেকগুলো প্রকারভেদ ছিল, তার মধ্যে একটা ছিল অ্যালকালাইন ফুয়েল সেল বা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল। অর্থাৎ এই যে হাইড্রোজেন ফুয়েল সেল, এটাকে বলি আমি গ্রিন ফুয়েল সেল। কেন গ্রিন? গ্রিন শব্দটা আসছে তোমার রাসায়নিক পরিবর্তন থেকে, আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পড়ে এসেছি। তো রাসায়নিক পরিবর্তনে গ্রিন কেমিস্ট্রি মানে কি? যেখানে দূষিত পদার্থ কম উৎপন্ন হবে, নাকি? তার মানে এখানে হাইড্রোজেন ফুয়েল সেলে কোনো দূষিত পদার্থ উৎপন্ন হয় না, বরং এখানে উপজাত হিসেবে বিশুদ্ধ পানি পাওয়া যায়, যার কারণে এটাকে গ্রিন শব্দটা বলা হয়েছে, মানে গ্রিন ফুয়েল সেল নামে পরিচিত HFC, হাইড্রোজেন ফুয়েল সেল। ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য KOH। একটা কথা বলি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো কারো নাম উল্লেখ করছে কি, ফুয়েল সেল তো অনেক প্রকার হয়, যখনই ফুয়েল সেলের নাম বলবে তখনই আমরা বুঝে নিব এটা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলই বুঝাচ্ছে উনি। যখনই ফুয়েল সেল বলবে উনি, তখনই বুঝে নিব আমি যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলই বুঝাচ্ছে উনি। এরপরে তরল তড়িৎ বিশ্লেষ্য থাকে না, কোনটাতে? একটু গবেষণা করি, আমাদের কিন্তু প্রকারভেদ পরে আসা হয়েছে। দেখো, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, PF, আচ্ছা এখানে টিক চিহ্ন দিলাম কেন? ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, হ্যাঁ PAFC, আমি একটু বলি PAFC, এটার নাম ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। এখানে তোমার তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ফসফরিক অ্যাসিড ছিল, আমরা ক্লাসিফিকেশনে দেখে আসছি। তারপরে এখানে মোল্টেন কার্বনেট ফুয়েল সেল বা গলিত কার্বনেট ফুয়েল সেল, তারপরে সলিড অক্সাইড ফুয়েল সেল বলা হয় এখানে। আর তরল তড়িৎ বিশ্লেষ্য থাকে না কোনটাতে? এই যে মেমব্রেন আমরা ক্লাসিফিকেশনে বলছি, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এখানে মেমব্রেন বা পর্দা থাকে, এখানে কোনো তরল ব্যাপার স্যাপার কিচ্ছু থাকে না, যার কারণে অ্যান্সার হবে শুধু এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র এটা, এগুলো না কিন্তু। তার মানে বোঝা গেল প্রকারভেদও দরকার আছে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে C4H10, মানে বিউটেন বলি আমরা। বিউটেন ও অক্সিজেনের ফুয়েল সেল হলো উচ্চ তাপমাত্রার ফুয়েল সেল, এটা মাথায় রাখতে হবে। উচ্চ তাপমাত্রা, এটা মুখস্থ রাখবে কিন্তু। উচ্চ তাপমাত্রা ফুয়েল সেল, তাপমাত্রাটা মনে রাখার দরকার নেই, এই যে 1970 ডিগ্রি সেলসিয়াস বা 3578 ডিগ্রি ফারেনহাইট, দরকার নেই। তুমি শুধু মনে রাখবা যে বিউটেন ও অক্সিজেনের ফুয়েল সেল হলো উচ্চ তাপমাত্রার ফুয়েল সেল। এই উচ্চ তাপমাত্রাটা কাজে লাগবে, উচ্চ তাপমাত্রায় ফুয়েল সেল, এটা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, আমরা এখন হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। তো হাইড্রোজেন ফুয়েল সেলের বেশ কিছু নাম আছে, যেমন প্রথম নামটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বলছি, তারপরে বলছি এটাকে অনেক সময় হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বলা হয়, আবার অনেক সময় এটাকে বেকন কোষও বলা হয়। কখন কোনটা কিভাবে কাজে লাগবে বলা খুব মুশকিল। আবার অ্যালকালিন বা ক্ষারীয় ফুয়েল সেল, এটাকে বলা হয় অ্যালকালিন ফুয়েল সেল। অ্যালকালিন মানে ক্ষারীয় ফুয়েল সেল। তো যেভাবে আসুক না কেন, তো এখানে একটা কথা বলি, এই সেলটা মূলত এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। অথবা এটাকে অনেক সময় মানুষ গ্যালভানিক
গ্যালভানিক বা ভোল্টার গ্যালভানিক বা ভোল্টার কোষও বলে থাকে। আচ্ছা, ভোল্টার কোষ বা ভোল্টাইক কোষ এতগুলো কথা বলা যাবে না, যেভাবে বলুন না কেন। আচ্ছা, হইল। তো এই সেলটা প্রথমে কোথায় ইউজ করা হয়েছিল? চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযানে বিদ্যুতের উৎস হিসেবে এটি সর্বপ্রথম ইউজ করা হয়। বিদ্যুতের উৎসটা আবার কেমন কথা? আমরা যখন লবণ সেতুর এখানে আলোচনা করছিলাম তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ, সেখানে কিন্তু দেখছিলাম আমাদের তড়িৎ উৎপন্ন হয়েছিল, তো লাইট জ্বলছিল, সেখানে লাইট জ্বলেনি। তো এটা যদি এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ হয়, অবশ্যই এখানে লাইটের জ্বলার ব্যাপার স্যাপার থাকবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, তড়িৎ রাসায়নিক কোষ আর এটার মধ্যে তাহলে পার্থক্য কি? জিনিস তাহলে একটাই হয়ে গেল, গ্যালভানিক কোষের আমাদের তড়িৎ শক্তি পাওয়া যায়, এখানেও তড়িৎ শক্তি পাওয়া যায়, পাশাপাশি এখানে হিটও পাওয়া যায়, যে হিটটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে মানুষ যানবাহনের কাজে ইউজ করতে পারবে। তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, বিকল্প নামগুলো মাথায় রাখতে হবে, কোথায় কখন ইউজ করা হয়েছিল এটা একটু মাথায় রাখতে হবে। আমরা একটু রাফ পাতায় চলে আসি, তারপরে বিক্রিয়ার দিকে চলে আসবো। প্রথমে আমি রাফে চলে আসলাম, মানে এই সেলটার প্রিন্সিপালটা কি আসলে, মানে মূল অংশটা কি। তো আমি এখানে মনে করো এটা একটা ফুয়েল সেল, জাস্ট এক্সাম্পল, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেলের একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে। এটা কিন্তু জাস্ট রাফ পাতায় আমি আলোচনা করতেছি, আমরা মূল অংশ ওই পাশে আলোচনা করব। ধরে নাও এটা একটা অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলে কি থাকবে? একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে। এই অ্যানোড দিয়ে আমি হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করাবো 50 ATM চাপ দিয়ে আর কি। এরপরে ক্যাথোড দিয়ে আমি প্রবেশ করাবো অক্সিজেন গ্যাসকে প্রবেশ করাবো। তো চিন্তা করে দেখো, যখন আমাদের গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ পড়ছিলাম, একটা চেম্বারে ছিল তোমার জিঙ্ক সালফেটের দ্রবণ, আরেকটা চেম্বারে ছিল আমাদের কপার সালফেটের দ্রবণ, ছিল এগুলো সেখানে। তার মানে সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলো বা যাই বলো না কেন, এগুলো কিন্তু আগে থেকেই সেট করা ছিল ভিতরে। আর এখানে জ্বালানি হিসেবে এদেরকে বাইরে থেকে দিতে হচ্ছে, এটাও একটা পার্থক্য হতে পারে, যে ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল আর তোমার গ্যালভানিক সেলের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, গেল হাইড্রোজেন এবং অক্সিজেন গেল এখানে। এখানে এই দুজন মিলে কি হয় জানো? এই দুজন মিলে একটা বিক্রিয়া করে বা একটা বিস্ফোরণ হয়, যেটাকে বলি আমরা। কি হয় এখানে? বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে তোমার তাপ উৎপন্ন হয়, বিস্ফোরণের ফলে তাপ উৎপন্ন হয়। পরবর্তীতে এই তাপটাকে কাজে লাগায়, মানে যানবাহনের কাজে ইউজ করা হয়, যানবাহনের জ্বালানি হিসেবে ইউজ করা হয়, যানবাহনে জ্বালানি হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, আর এখানে উপজাত হিসেবে পানি পাওয়া যায়, এখানে উপজাত হিসেবে পানি পাওয়া যায়, এবং এই পানিটা কিন্তু বিশুদ্ধ, খাওয়া উপযুক্ত, বিশুদ্ধ মানে খাওয়ার উপযোগী আর কি। তো এখানে একটা কথা বলি আমি, এখানে আমরা মানে ক্ষতিকর কোনো কিছু আমি ইউজ করিনি। তুমি যদি লেট স্টোরেজ দিকে তাকাও, লেট স্টোরেজ ব্যাটারির দিকে তাকাও, সেখানে ক্ষতিকর একটা জিনিস ছিল, ভারী ধাতু ছিল। এখানে তোমার হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর না, এবং পানি পরিবেশের জন্য ক্ষতিকর না। তার মানে বোঝা গেল এই সেলটা একটা পরিবেশ বান্ধব, এটি পরিবেশ বান্ধব সেল। ঝামেলায় ফেলবে যে কোন সেলটি পরিবেশ বান্ধব, অনেকগুলো অপশন থাকতে পারে, যেখানে ফুয়েল সেল পাবো সেখানে টিক মারি দেবো, কাহিনী শেষ। আচ্ছা, তাহলে কি হলো? এখানে আমরা হাইড্রোজেন ফুয়েল সেলকে অ্যানোড পাবো, একটা ক্যাথোড পাবো। এই অ্যানোডের ভিতর দিয়ে তোমার হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হয় 50 ATM চাপ দিয়ে, এবং ক্যাথোডের ভিতর দিয়ে অক্সিজেন গ্যাস প্রবেশ করানো হয়। তারপর এই দুজন গ্যাসের মধ্যে ঘটনা ঘটে যাবে, মানে বিস্ফোরণ হবে, বিস্ফোরণ হয়ে তাপ উৎপন্ন হবে। এই তাপটা জ্বালানি হিসেবে, যানবাহনের জ্বালানি হিসেবে পরবর্তীতে ইউজ করা হয় বা হবে। আচ্ছা, এরপরে উপজাত হিসেবে এখানে পানি ইউজ করা হয়। এই কারণে মানুষ প্রশ্ন করে যে অ্যালকালিন ফুয়েল সেলে উপজাত হিসেবে নিচের কোনটিকে পাওয়া যায়? পানিকে পাওয়া যায়, বা এই পানিটা কি খাওয়া উপযোগী না অনুপযোগী? অ্যান্সার হচ্ছে উপযোগী, খাওয়ার উপযোগী। তো এই হচ্ছে মোটামুটি একটা প্রিন্সিপাল, তো মানে সাধারণ একটা বিষয়। আমরা এখন এর পুরো সেলটা ওই পাশে আলোচনা করব, দেখা যাক কি হয়। আমরা মূল আলোচনা চলে আসলাম। এখন আমরা এখানে একটা সেল আঁকছি, এই সেলে যে ঘটনাটা ঘটে আমি তোমাকে বলি।
নিশ্চয়ই একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে, যদি বলি আসলাম। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষে আমরা যখন লবণ সেতুর এখানে দেখছিলাম, অ্যানোডটা কি নেগেটিভ হয়েছিল কিনা বলো তো একটু আমাকে। অ্যানোড নেগেটিভ ছিল, ক্যাথোডটা ছিল পজিটিভ। দেখো তো, অ্যানোডটা নেগেটিভ নিছি আমি, ক্যাথোডটা পজিটিভ নিছি আমি। আচ্ছা, অ্যানোডটা কিসের নিব আমি? গ্রাফাইটের নিব। ক্যাথোডটাও গ্রাফাইটেরই নিব, দুইটাই আমি গ্রাফাইটের নিব, দুইটাই গ্রাফাইটের নিব। যদি বলে যে হাইড্রোজেন ফুয়েল সেলে তোমার অ্যানোড ক্যাথোড গুলো কি দিয়ে তৈরি, কি অপশন থাকে থাক, আগে গ্রাফাইট খুঁজবা। গ্রাফাইট অপশন না পেলে সেটা ভিন্ন বিষয়, গ্রাফাইট পেলে আমরা গ্রাফাইটে দেখাবো। এরপরে এই গ্রাফাইট অ্যানোড গুলো এবং ক্যাথোড গুলো কি দিয়ে তৈরি, যদি আমি বলি এটা নিকেলের একটা আবরণ থাকে অ্যানোডে, নিকেলের আবরণ থাকে গ্রাফাইটের উপরে। আর ক্যাথোডের এখানে নিকেল প্লাস নিকেল অক্সাইডের আবরণ থাকে। তাহলে কি বললাম এখানে, বলি একটু ভালো করে, নিকেলের আবরণ থাকে অ্যানোডে, আর এখানে নিকেল প্লাস নিকেল অক্সাইডের আবরণ থাকে। এই জিনিসগুলো প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এটাও সেম কাহিনী, প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক, এমসিকিউ, প্রভাবক হিসেবে কাজ করে, কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো আমি, সেটা হচ্ছে এরকম, যদি আমাদের নিকেল আর নিকেল অক্সাইড এগুলো না থাকে, তাহলে কিন্তু অন্য অন্য থাকতে পারে, যেমন প্লাটিনাম থাকতে পারে, যেমন সিলভার থাকতে পারে, যেমন নিকেল থাকতে পারে। এই কারণে কিছু কিছু রাইটার সেখানে বলছে যে অবস্থান্ত ধাতুর আবরণ থাকবে। দেখো তো গেলে অবস্থান্ত ধাতু কিনা, অবস্থান্ত ধাতু। তাই কেউ কেউ বলছে অবস্থান্ত ধাতুর আবরণ থাকবে, সঞ্জিত স্যার বলছে এটা, সঞ্জিত স্যার বলছে এটা, কবির স্যার বলছে এটা, কবির স্যার বলছে এটা, হাজারি স্যার বিরোধিতা করছে না, থাকতে পারে নিকেল, থাকতে পারে প্লাটিনাম, থাকতে পারে সিলভারের গুঁড়া অথবা কোবাল্ট অক্সাইড, এবং এগুলো কি হিসেবে কাজ করবে, প্রভাবক হিসেবে কাজ করবে। এই কারণে বলছে যে তড়িৎদ্বার গুলোতে নিকেল, প্লাটিনাম, সিলভার এর গুঁড়া অথবা কোবাল্ট অক্সাইড প্রভাবক রূপে আবদ্ধ থাকে। এখন একটা কথায় আসি, তাহলে এটা অ্যানোডের চেম্বার, এটা ক্যাথোডের চেম্বার। এইখানে একটা প্রভাবক হিসেবে থাকবে, প্রভাবকটা আমি লিখতে চাইছিলাম না, তারপর আমি লিখছি। প্রভাবক কি থাকবে, যেহেতু এখানে কাহিনী আছে, কার নাম লিখবো আর কার নাম লিখবো না, সবচেয়ে প্রচলিত যে প্রভাবকটা সেটা আমি লিখছি এখানে, প্লাটিনাম। যদি বলে উনি যে হাইড্রোজেন ফুয়েল সেলে কোন প্রভাবক ইউজ করা হয়, অ্যান্সার হবে প্লাটিনাম, শেষ। প্লাটিনাম অপশন যদি না থাকে, তাহলে হয়তো এই যে নিকেল টিকেল এগুলো অপশন থাকবে, এগুলোর দিকে তাকাবো। কথা কি বুঝতে পারছো? এমসিকিউ আসলে মাস্ট বি আমরা প্লাটিনামে টিক মারবো। যদি প্লাটিনাম অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা নিকেল টিকেল কি কি সিলভার টিলভার আছে এগুলোর দিকে তাকাবো। মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আবারও গঠনটা দেখি। একটা অ্যানোডের চেম্বার, একটা ক্যাথোডের চেম্বার, অ্যানোডের চেম্বার, ক্যাথোডের চেম্বার। তারপরে এখানে আমি যদি একটু বলি তোমাকে, এইখানে আমাদের কি হয়, অ্যানোডের চেম্বারে এই যে মুখটা যেটা আছে, এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো হয় 50 এটিএম চাপ দিয়ে। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন একটা ভালো জ্বালানি, উত্তম জ্বালানি হিসেবে কাজ করে এখানে। আর এই চেম্বার দিয়ে অক্সিজেন গ্যাস প্রবেশ করানো হয় 50 এটিএম চাপ দিয়ে। একটু কম বেশি থাকতে পারে চাপগুলো, এটা কবির স্যারের রেফারেন্স অনুযায়ী 50 এটিএম করে লিখছি আমি। এবং এখানে তোমার একটা প্রভাবক যেটা থাকে সেটা লিখছি আমি, যে প্লাটিনাম আমি ধরে নিলাম, প্লাটিনাম প্রভাবক আছে। এই প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ হচ্ছে এই জিনিসটাকে ভেঙে ফেলা, হাইড্রোজেনটাকে ভেঙে ফেলা। যেমন এই হাইড্রোজেন যখন এই প্রভাবকের ভিতর দিয়ে ফ্লো হবে, মানে আসবে, তখন এই হাইড্রোজেনটা ভেঙে যাবে। কিভাবে? সে দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে 2H+ আর একটা হচ্ছে দুইটা ইলেকট্রন। কথা কি বুঝতে পারছো কিনা আমি জানি না, হয়তো বুঝতে পারছো বোধহয়। হাইড্রোজেনটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাঙলো সেটা একটু হলো জানো, যে H2 থেকে দুইটা H+ অবশ্যই পাবো এবং সাথে দুইটা ইলেকট্রনও পাবো, এইভাবে ভাঙছে। তাহলে যদি ভাই ব্যাপারটা জিজ্ঞেস করে বা কোনোভাবে জিজ্ঞেস করে যে প্রভাবক নেওয়ার কারণ কি, আমরা বলবো স্যার এই হাইড্রোজেনটাকে ক্যাটায়নে কনভার্ট করার জন্য, মানে প্রোটনে কনভার্ট করার জন্য আমরা এই প্রভাবকটা ইউজ করি। উত্তর শেষ। এরপরে এই যে তড়িৎ বিশ্লেষণ এখানে আছে, এটাই লিখে নেই বোধহয়, এটা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, এটা কিন্তু 150 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধুমাত্র প্রোটনকে, মানে H+ কে নিয়ে যেতে পারে এই ক্যাথোডের চেম্বারে, ইলেকট্রনকে নিয়ে যেতে পারে না। তার তড়িৎ বিশ্লেষণের কাজ হচ্ছে কি, এর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে H+ যায়,
ইলেকট্রন যেতে পারে না। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন এই দিকে যাবে, এই দিকে ইলেকট্রন যাবে, এই দিকে ইলেকট্রন যাবে। তার মানে দুইটা ইলেকট্রন দিলাম, এখানে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন গিয়ে সে এইখানে চলে আসবে। আমি একটু বলি তোমাকে, ইলেকট্রনগুলো এইখানে চলে আসলো ওই দিক থেকে। আর আমরা জানি ইলেকট্রন যে দিক দিয়ে প্রবাহিত হয়, কারেন্ট তার এই সাইড থেকে প্রবাহিত হয়। এখন কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা, তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে? একটা গ্যালভানোমিটার দিতে পারি, অথবা একটা লাইট দিতে পারি, যে যেভাবে দেয় তার ব্যক্তিগত বিষয়। তাহলে আমাদের ইলেকট্রনগুলো এর ভিতর দিয়ে যেতে পারবে না, এটার একটা সৃষ্টিকর্তার বিশেষ একটা ক্ষমতা দিছে এখানে, যে তুমি ইলেকট্রন নিয়ে যেতে পারবা না, তুমি প্রোটন নিয়ে যেতে পারবা। বোঝা গেল? তাহলে বোঝা গেল এই লোকটা এই যে সাঁতার কাটতে 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 চলে আসলো এখানে, এইচ প্লাস, এইচ প্লাস হিসেবে আসলো নাকি? দুইটা এইচ প্লাস লিখে দেই, দুইটা এইচ প্লাস হিসেবে সেইখানে চলে আসলো। মানুষ প্রশ্ন করবে অবশ্য যে আপনার যেহেতু এত ইচ্ছা এখানে হাইড্রোজেন প্লাস নিয়ে আসার, তা আপনি তো সরাসরি এই দিক দিয়েই হাইড্রোজেন প্রবেশ করাইতে পারেন, এই দিক দিয়েই অক্সিজেন, এই দিক দিয়ে হাইড্রোজেন। এটা হচ্ছে না, প্রত্যেকটার একটা সিস্টেম আছে। আমি সরাসরি এখানে হাইড্রোজেন প্রবেশ করাতে পারি না, তখন বিস্ফোরণ হবে, হিতে বিপরীত হয়ে যাবে। তাই আমাকে তড়িৎ বিশ্লেষ্য দিয়েই ফ্লো করতে হবে, পাঠাইতে হবে এইচ প্লাসকে। আচ্ছা গেল। এরপরে এই এইচ প্লাস আর অক্সিজেন মিলে কি তৈরি করবে বলো তো এবার? পানি তৈরি করবে, পাশাপাশি কি তৈরি করবে? হিট তৈরি করবে। এই হিট পরবর্তীতে যানবাহনে যানবাহনে জ্বালানি হিসেবে ইউজ হয়। এই সেলটা একটু ভালো দিক বারবার বলছি আমি, যে এখানে খারাপ কিছু উৎপন্ন হয় না, মানে খারাপ কোনো জিনিস উৎপন্ন হয় না, এখানে বিশুদ্ধ কোনো জিনিস উৎপন্ন হয়, বিশুদ্ধ উপাদান হিসেবে উৎপন্ন হয়। এই কারণে এটাকে মানুষ বলে পরিবেশ বান্ধব, প্রচুর কাজে লাগে এমসিকিউতে, পরিবেশ বান্ধব। এই হলো মোটামুটি থিওরি অংশ। এবং এখানে আরো কিছু কাহিনী লিখছি আমি, যেমন এ কোষের তড়িৎ দক্ষতা প্রায় 98%, 3 স্টার মারলাম এমসিকিউর জন্য, 3 স্টার দিলাম। তারপরে এটিকে প্রায় 1000 ঘন্টা যাবত ব্যবহার করা যায়, কাজে লাগে না কিন্তু মনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি থিওরি অংশ। এখন এগুলো তো কাজে লাগবে, ঠিক আছে, মেডিকেলের জন্য বা এমসিকিউর জন্য, কিন্তু আমাদের বিক্রিয়া কিন্তু মনে রাখতে হবে। বিক্রিয়াগুলো না বুঝলেও জোর করে মুখস্থর মতো হলেও মনে রাখতে হবে, পরামর্শ দিলাম। তাই এখন আমি এখানে বিক্রিয়া নিয়ে কাজ করব। বিক্রিয়া না বুঝলেও জোর করে মুখস্থ রাখতে হবে, পরামর্শ আমার থাকলো। অ্যানোড রিয়াকশন আমি সংক্ষেপে লিখলাম AR, একটু গবেষণা করে দেখি, H2, দুইটা H2 থেকে এখানে পাওয়া যাবে 4টা H প্লাস, এবং এখানে পাওয়া যাবে 4টা ইলেকট্রন। আমি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখি, তাকাও, একটা H থেকে একটা H প্লাস পাওয়া যায়, তাহলে 4টা H আছে না এখানে, 4টা H থেকে 4টা H প্লাস পাওয়া যাবে, নিশ্চয়ই 4টা ইলেকট্রন বের হবে। তাহলে এই দেখো তো, এই জিনিসটাকে এই পাশে লিখলে কি মাইনাস দিয়ে লিখতাম না? তাহলে একটু জারণ হয়েছে কিনা এখানে, তাহলে এটা হচ্ছে জারণ হয়েছে, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি। আমি কালো কালে দিয়ে দেখি, এটা ক্যামেরা ধরা পড়ে না, লাল কালিটা দিয়ে সমস্যা হয়। জারণ অর্ধ বিক্রিয়া, এরপরে এই 4H প্লাস, আমার এখানে যে OH মাইনাস গুলো আছে অনেকগুলো, সেই 4টা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি তৈরি করবে। এটা কিন্তু অ্যানোডেরই বিক্রিয়া। তাহলে এখানে কি হলো, এই H প্লাস গুলো OH মাইনাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। এরপরে কি তৈরি করবে দেখি একটু, তাহলে এখানে H প্লাস আর এখানে H প্লাস কাটা গেল, থাকলো কি? থাকলো এখানে 2H2 প্লাস 4OH মাইনাস, আর ওই পাশে পাওয়া যাবে 4টা H2O প্লাস 4টা ইলেকট্রন। আচ্ছা, এইখানে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে বিভবটা লিখে দিই, প্লাস 0.83 ভোল্ট। আর এটা হচ্ছে অ্যানোডের মোট বিক্রিয়া বলা চলে নাকি? আচ্ছা, আর এখানে লেখার দরকার নেই, এখানে যদি লিখছি এটা হচ্ছে অ্যানোডের মোট বিক্রিয়া। এরপর আমি ক্যাথোড রিয়াকশন নিয়ে কাজ করব। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে এদিক থেকে কে আসছে? অক্সিজেন আসছে, তারপরে কে আছে? এখানে ইলেকট্রন আছে, তারপরে কে আছে? এখানে হাইড্রোজেন H প্লাস আছে।
তাহলে আমি লিখি, এগুলাই লিখি। O2 লিখলাম, তারপরে 4টা ইলেকট্রন লিখলাম, সমতার জন্য একবারে লিখতেছি আমি। এরপরে এখানে 2 অণু তোমার পানি লিখলাম, পানির সাথে যুক্ত হবে। পানির সাথে যুক্ত হয়ে এখানে তৈরি করবে 4OH-। বিক্রিয়াগুলো একটু তোমাকে কষ্ট করে মুখস্থ হলে রাখতে হবে যাতে পরীক্ষা পাওয়া যায়। এবং এখানে ইনট সেল যেটা পাওয়া যায় বা তোমার বিভব যেটা পাওয়া যায় প্লাস 0.40 ভোল্ট পাওয়া যায়। এখন আমি যোগ বিয়োগ করার চেষ্টা করব, দেখি কি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মোট অ্যানোডের বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। আর এখানে হয়তো সাইড নোটটা আমি লিখে দেইনি, জায়গা যেহেতু নাই। এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে এখানে তুমি সাইড নোটটা লিখে দিতে পারতো অবশ্য, যে এখানে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এরপরে এই 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কেটে দিলাম। আর কি করা যায়, এই 4টা OH মাইনাস, এই 4টা OH মাইনাস কেটে দিলাম। এখন এই পাশে কে কে থাকলো একটু দেখি। এই পাশে যেটা থাকলো 2H2 আর থাকলো O2। আর একটু ঠান্ডা মাথায় গবেষণা করি, ওই পাশে আমার 4টা পানি আছে, এই পাশে 2টা পানি আছে, মাইনাস করে দিতে যাচ্ছি আমি। তাহলে এখানে পাওয়া যাবে শুধু 2টা পানি। আর এইখানে টোটাল যে বিভবটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্লাস 1.23 ভোল্ট। কেউ যদি মনে করে যে আমার এই বিভবগুলো সেপারেট সেপারেট করে মনে রাখতে পারবো না, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই জিনিসটা না মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাওয়া যাবে না। 3 স্টার দিলাম। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলের তোমার ইএমএফ কত, 1.23 ভোল্ট। কেমনে আসলো, যোগ করো, তুমি যোগ করো, এখানে এটা আসবে না, যোগ করে কিন্তু এটাই আসবে। সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া, কথা লিখবে সংক্ষেপে লিখি, কোষ বিক্রিয়া সংক্ষেপে লিখলাম। সামগ্রিক কোষ বিক্রিয়া 2H2 প্লাস O2 থেকে 2H2O। এই বিক্রিয়াটা তোমাকে জোর করে হলো মুখস্থ রাখতে হবে। 3 স্টার মারলাম এখানেও। হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়া নিচের কোনটি, জোর করে হলো মুখস্থ করবা, বুঝো বুঝো না বুঝো না বুঝো। এই হচ্ছে মোটামুটি বিক্রিয়ার বিষয়, এটা তোমাকে অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে। আমরা এখন সুবিধা নিয়ে কাজ করব হাইড্রোজেন ফুয়েল সেলের বা ফুয়েল সেলের। তো এখানে বেশ কিছু পয়েন্ট লেখা হয়েছে, প্রায় 13টার মতো পয়েন্ট লেখা হয়েছে। আর এক্সট্রা ইনফরমেশন বেশ কিছু নিচে লেখা হয়েছে, JTV থেকে শুরু করে। তো এতগুলো কথা কিন্তু কাজে লাগে না, কিছু কিছু কথা কাজে লাগে। যেমন 1 নম্বর পয়েন্ট লেখা হয়েছে ক্রমাগত শক্তির উদ্ভব ঘটে, অর্থাৎ এখান থেকে আমরা এনার্জি বা শক্তি পাই। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট তড়িৎ দক্ষতা প্রায় 98%। এটা একটু 3 স্টার দিলাম আমি, এটা আমাদের কাজে লাগবে। তবে লিঙ্কন স্যার বলছে 80 থেকে 99%, আমি বলি নেই, লিঙ্কন স্যার বলছে। আমরা আগে অপশন দেখবো 98% আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা 80 থেকে 99 অপশন খুঁজে দেখবো কোথায় আছে। 3 নম্বর পয়েন্ট দেখে একটু কি বলা হয়েছে, দূষণ মুক্ত কার্য, অর্থাৎ এদের কাজগুলোতে কোনো পরিবেশ দূষণ ঘটে না বা হয় না, কারণ এখানে উপজাত হিসেবে বিশুদ্ধ পানি তৈরি হয়, এখানে কোনো ভারী ধাতু নাই, কোনো খারাপ কিছু নাই, এই কারণে দূষণ মুক্ত কার্য আমরা শব্দটা লিখছি। অন্ততপক্ষে হেডলাইন গুলো পড়া উচিত। 4 নাম্বার উচ্চ কার্যক্ষমতা, ফুয়েল সেলের যে ফুয়েল সেল মানে জ্বালানি আর কি, ফুয়েলের রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কত পার্সেন্ট, 75%। আমাদের এই সেলে যে জ্বালানি থাকবে সেই জ্বালানিটা যে তড়িৎ শক্তিতে কনভার্ট হবে 75% হবে। যদিও বা সঞ্জিত স্যার এখানে বলছে যে 70 থেকে 75%, আমি বলিনি, সঞ্জিত স্যার বলছে। তো আমরা এখানে 75% অপশন খুঁজে দেখবো, যদি না পাই তাহলে 70 থেকে 75% দেখবো। আচ্ছা, এখানে পাশে আরেকটা কথা লিখছি আমি, সেটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাওয়া যায় 40%, সেখানে আমরা ফুয়েল সেল থেকে পাচ্ছি 75%। আবার গ্যাসোলিন জ্বালানি ব্যবহৃত কার ইঞ্জিনে পাওয়া যায় 25%। তাহলে বোঝা গেল সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ফুয়েল সেলে পাওয়া যাচ্ছে। এগুলো এমসিকিউর জন্য আমরা বলতেছি, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। 5 নাম্বার এটা একটা নবায়নযোগ্য জ্বালানির উৎস। 6 নাম্বার এখানে কোনো সাউন্ড পলিউশন হয় না, সাউন্ড নাই, হয় না এখানে, সাউন্ডবিহীন, শব্দ দূষণ বা তাপীয় দূষণ এখানে পাওয়া যায় না। 7 নাম্বার এখানে কোনো চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই, চার্জ দিব চার্জ শেষ হয়ে যাবে, কাহিনী নেই, যতক্ষণ জ্বালানি আছে ততক্ষণ সচল থাকবে বা চলবে, এই কারণে রিচার্জ বা চার্জ করার কোনো ঝামেলা নাই। এরপরে 8 নাম্বার এটা হালকা, তাই বহন করাও খুবই সহজ। 9 নাম্বার দূষক উৎপন্ন হয় না, আসলেই তো এখানে উপজাত হিসেবে H2O হয়, দূষক পাওয়া যায় না।
সাধারণ জ্বালানি ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোতে 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 12 কেজি দূষক নির্গত হয়, কিন্তু এখানে হয় না। আবারও বলতেছি, সাধারণ জ্বালানি ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোতে 1000 কিলোওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করতে চাই, বিদ্যুৎ উৎপাদনের জন্য আমার দূষক বের হবে 12 কেজির মতো। আর এই সেলে কোনো দূষক পাওয়াই যায় না, মাথায় রাখতে হবে। এবং এটা পরিবেশ বান্ধব, এই পরিবেশ বান্ধবটা কাজে লাগে খুব। 3 স্টার দিলাম আমি। শব্দ দূষণটার এখানে আমি 3 স্টার দিলাম, কাজে লাগবে। শব্দ দূষণ নবায়নযোগ্য 2 স্টার দিলাম, বাকিগুলো পড়বা তুমি তোমার মতো করে। এরপরে 11 নাম্বার দেখো, এখানে উৎপন্ন বিদ্যুতের ঘনত্ব অনেক বেশি, পড়বা, কাজে লাগে না। 12 নাম্বার যান্ত্রিক সুবিধার কারণে, এই যে কিছুক্ষণ আগে যেটা কথা বললাম, যান্ত্রিক সুবিধার কারণে মহাশূন্য যানে এটা ইউজ করা হয়। আচ্ছা, 13 নাম্বার উচ্চ ভোল্টেজ অর্জন করা সম্ভব এই সেল থেকে। তাহলে মোটামুটি কয়েকবার রিডিং দেখতে হবে, আমাদের করার কিছু নাই। এরপরে বলা হয়েছে এখানে দেখো, উৎপাদন ব্যয় ন্যূনতম সীমায়, উৎপাদন ব্যয় ন্যূনতম সীমায় আনার জন্য উন্নত মানের মেমব্রেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যখন থিওরি অংশ আলোচনা করছি যে আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের এখানে KOH এর পরিবর্তে বর্তমানে ইউজ করা হচ্ছে মেমব্রেন। সেটা যদি আমরা উন্নত মানের মেমব্রেন ইউজ করি এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো যদি আমরা উন্নত মানের ইউজ করি, তাহলে অধিক কার্যকর ইলেকট্রোড প্রভাবক উদ্ভাবন যদি করা সম্ভব হয়। এবং এটা কিন্তু এই ধারাটা অব্যাহত আছে, মানে গবেষণা চলতেছে আর কি, কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে। এবং অদূর ভবিষ্যতে কিন্তু এই জ্বালানিটাই ভবিষ্যতে ইউজ করা যেতে পারে, বা ভবিষ্যতে এটা ইউজ করা যেতে পারে। বর্তমানে জাপানে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি 11 মেগাওয়াট ফুয়েল সেল পাওয়ার প্ল্যান্ট কার্যকর করেছে। এটা কিন্তু কাজে লাগে না। এবং এ পাওয়ার প্ল্যান্ট থেকে 4000 বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 4000 বাসাবাড়িতে কাজে কিন্তু লাগবে না, এত টেনশন না, দরকার নেই। 11 মেগাওয়াট 4000 কাজে লাগে না। আরেকটা নতুন পয়েন্ট, নতুন শব্দ যেটা আমাদের হাজারি স্যারের বইয়ে নেই, সেটা হচ্ছে ZEV। এটা আবার কি? জিরো এমিশন ভেহিকল। তো এমিশন মানে নির্গত, এটা আমরা নির্গত বলি, এর বাংলা অর্থ নির্গত। আর ভেহিকল মানে তো যানবাহন। দেখো, যে সকল যানবাহনে আমাদের এই পেট্রোল ইউজ করা হয় না, CNG ইউজ করা হয় না, সে সকল যানবাহন কিন্তু খুব ভালো। কেন? সেখান থেকে তো কোনো দূষকই বের হবে না। যে সকল গাড়িতে জ্বালানি হিসেবে গ্যাসোলিন বলো, পেট্রোল বলো, CNG বলো ইত্যাদি ইউজ না করে শুধু ফুয়েল সেল ইউজ করা হয়, সেক্ষেত্রে কোনরূপ ক্ষতিকর গ্যাস নির্গত হতে পারে না বা হবে না। যেমন হাইড্রোজেন ফুয়েল সেল হতে শুধুমাত্র পানি নির্গত হয়, তাই এই সেল দ্বারা চালিত যানবাহন কোনরূপ গ্রিন হাউস গ্যাস, সেটা কার্বন ডাই অক্সাইড হতে পারে, নির্গত করে না। এজন্য এ সকল যানবাহনকে বলা হয় ZEV। এটা আমরা অনুধাবনের জন্য হয়তো মনে রাখতে পারবো, ক নাম্বার লিখে দিলাম। আর এখানে এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যালকালিন ফুয়েল সেলে AFC, অ্যালকালিন ফুয়েল সেলে এখানে আমাদের বিজারক হিসেবে কে ছিল বলতো? বিজারক হিসেবে একটা জ্বালানি ছিল, সেটা ছিল H2। আর জারক হিসেবে আমাদের জ্বালানি ছিল কে? O2। একটু মাথায় রাখতে হবে, অ্যালকালিন ফুয়েল সেলে জারক হিসেবে অক্সিজেন, বিজারক হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়। তো এই কথাগুলো আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব। আমরা এখন অসুবিধা নিয়ে কাজ করব ফুয়েল সেলে। তো এখানে প্রথমে বলা হয়েছে 1 নম্বরে যে রিফুয়েলিং স্টেশন খুব বেশি গড়ে ওঠেনি। এটা আবার কেমন কথা? মনে করো যে আমি যে বাইক চালাচ্ছি, আমাদের তো অকটেন দরকার, পেট্রোল দরকার। আমি যেখান থেকে অকটেন পেট্রোল নিব সে জায়গাগুলোই নাই, আমি কোথায় খুঁজতে যাবো তাহলে? অনুরূপভাবে ফুয়েল সেল যে আমার দরকার হচ্ছে, আমি ওই স্টেশনগুলো বা ওই যেখানে পাবো আমি সেই জিনিসগুলো এখন পর্যন্ত সেভাবে তৈরি হতে পারেনি বা গড়ে ওঠেনি। এটাই বলা হয়েছে রিফুয়েলিং স্টেশন খুব বেশি গড়ে ওঠেনি। এরপরে বলা হয়েছে এখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস উৎপাদন একটি অদক্ষ পদ্ধতি, MCQ। 3 নম্বর AFC মানে কি? অ্যালকালিন ফুয়েল সেল, বাংলায় ক্ষারীয় ফুয়েল সেল বা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল, এর প্রযুক্তি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। 4 নম্বর যদিও পৃথিবীতে হাইড্রোজেনের প্রাচুর্যতা যথেষ্ট, তবুও এটি অন্য মৌলের সাথে যুক্ত অবস্থায় যৌগ গঠন করে থাকে, যেমন পানি অন্য মৌলের সাথে মানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। 5 নাম্বার হাইড্রোজেন ফুয়েল সেলে অত্যন্ত মূল্যবান ধাতু প্লাটিনাম ইউজ করা হয়। অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত গ্রাফাইটের উপর রেনি নিকেল, আচ্ছা নতুন একটা শব্দ, রেনি নিকেল তৃতীয় ন্যানোকণা এবং
ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত গ্রাফাইটের উপর রেনি নিকেল ও নিকেল অক্সাইডের ন্যানোকণার আস্তরণ ইউজ করা হয়। আশা করি বুঝি নাই। এটি ব্যয়বহুল এবং অপেক্ষাকৃত কঠিন প্রযুক্তি। ব্যয়বহুল এবং অপেক্ষাকৃত কঠিন প্রযুক্তি। তো নতুন এখানে একটা শব্দ পাইছি আমি, সেই শব্দটার নাম হচ্ছে রেনি নিকেল। রেনি নিকেল। রেনি নিকেল জিনিসটা কি আমি তোমাকে বলি একটু। নিকেল প্লাস অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। নিকেল প্লাস অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। আচ্ছা, এখানে কি হয় বলি একটু। এদেরকে এই যে মানে এদেরকে আর কি, এদেরকে লঘু NaOH এ ফুটানো হলে অ্যালুমিনিয়াম ক্ষারের মধ্যে মিশে যাবে, ক্ষারের মধ্যে দ্রবীভূত হয় বা মিশে যায়, দ্রবীভূত হয়। কিন্তু নিকেল সূক্ষ্ম কণা হিসেবে নিচে পড়ে থাকে, সূক্ষ্ম কণার এই নিকেলকেই মূলত রেনি নিকেল বলে। তাহলে যদি ভাইবা বটে বা জ্ঞানমূলক আসে রেনি নিকেল আবার কি, আমরা বলবো স্যার রেনি নিকেল মানে হচ্ছে ধাতুর একটা মিশ্রণ। যদিও ধাতুর মিশ্রণ, কিন্তু ধাতু এখানে মানে দুইটা সেপারেট হয়ে পড়ে যায়, একটু মানে কিছুক্ষণ পরে সেপারেট হয়ে পড়ে যাবে। কিভাবে পড়ে যাবে? আমরা বলবো স্যার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন তাপ দিব, আমি তাপ দিব, ফুটাবো, তখন স্যার এই অ্যালুমিনিয়ামটা ক্ষারের সাথে মিশে যাবে, কিন্তু নিকেলটা সূক্ষ্ম কণা হিসেবে পড়ে থাকবে নিচে। ওই সূক্ষ্ম কণা নিকেলটাই স্যার রেনি নিকেল। এই তো আমরা যখন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে কাজ করছিলাম, আমাদের অ্যানোডে চেক করে দেখিও, অ্যানোডে ছিল গ্রাফাইট এবং সেখানে ছিল নিকেলের আবরণ, ছিল না, নিকেলের আবরণ ছিল। আর ক্যাথোডে এইখানেও ছিল গ্রাফাইট এবং এখানে ছিল নিকেল প্লাস নিকেল অক্সাইডের আবরণ ছিল কিন্তু। তো এই নিকেলগুলোই মূলত রেনি নিকেল হিসেবে নিতে হয়, গবেষণা করো। তাহলে প্রাথমিক অবস্থা কাকে নিচ্ছি এখানে? গ্রাফাইট। দেখো কোথায় গেল? অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত গ্রাফাইটের উপর রেনি নিকেল ও তৃতীয় ন্যানোকণা মানে কি? ন্যানোকণা মানে হচ্ছে ক্ষুদ্র কণা, এখানে বলা হয়েছে। এবং ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত গ্রাফাইটের উপর রেনি নিকেল এবং নিকেল অক্সাইড এর ন্যানোকণার আস্তরণ ইউজ করা হয়। ন্যানোকণা মানে ক্ষুদ্র কণা, এই আর কি, আর কিছু না। আচ্ছা, তো এটি ব্যয়বহুল এবং অপেক্ষাকৃত কঠিন প্রযুক্তি। 6 নম্বরে বলা হয়েছে যানবাহনে ব্যবহৃত ব্যাটারির চেয়ে হাইড্রোজেন ফুয়েল সেলের সাইজ তুলনামূলক একটু বড়। 7 নম্বর, মিথেন বলো, ইথেন বলো, প্রোপেন বলো, বিউটেন বলো, এগুলো রিফর্মিং প্রক্রিয়ায়, রিফর্মিং মানে কি? রিফর্মিং মানে আমি একটু তোমাকে কেমনে বলি, রিফর্মিং মানে কি? জৈব রসায়ন ভালো করে পাবা, আপাতত আমরা এখানে হালকা করে বলে দিই। হাইড্রোকার্বন থেকে H2 উৎপাদন, শেষ, সংক্ষেপে আমরা লিখে দিচ্ছি। হাইড্রোকার্বন থেকে H2 উৎপাদন, এক কথায় আমরা বলে দিলাম, বিস্তারিত জৈব রসায়নে বলবো। তাহলে রিফর্মিং মানে হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন উৎপাদন, বুঝাচ্ছি আমি, বুঝে নাও। হাইড্রোজেনকে সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য এবং পদ্ধতিটি পরিবেশ বান্ধব নয়। তার মানে কি আমি বুঝাচ্ছি ফুয়েল সেল পরিবেশ বান্ধব নয়? অ্যান্সার হচ্ছে না, ফুয়েল সেল পরিবেশ বান্ধব। হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব, কিন্তু মিথানল অক্সিজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব নয়। মিথানল অক্সিজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব নয়।
পরিবেশ বান্ধব নয়। কারণ কারণ CO2 নির্গত হয়। তুমি জানো CO2 একটা কি গ্যাস? গ্রিন হাউস গ্যাস, ক্ষতিকর। এই কারণে বলা হয়েছে যে এটা পরিবেশ বান্ধব নয়। যদি কখনো প্রশ্ন আসে ফুয়েল সেল পরিবেশ বান্ধব কিনা, এক সেন্টেন্সের উত্তর জি, পরিবেশ বান্ধব। যদি বলে যে মিথানল অক্সিজেন ফুয়েল সেল, তখন হয়তো বলবো আমরা তো তোমার পরিবেশ বান্ধব নয়, কারণ হিসেবে আমরা বলবো স্যার কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাই। এখন থেকে বুঝতে পারছো? যদি বলে ফুয়েল সেল, কোনো নাম উল্লেখ করা নাই, ফুয়েল সেল পরিবেশ বান্ধব কি পরিবেশ বান্ধব না, আমরা এক সেন্টেন্সে বলবো স্যার পরিবেশ বান্ধব, শেষ। এরপর যদি ভিতরে ঢুকতে বলে আমরা বলবো স্যার হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব। আর যদি বলে কোনটা পরিবেশ বান্ধব নয়, আমরা বলবো স্যার ওই যে মিথানল অক্সিজেন ফুয়েল সেলটা পরিবেশ বান্ধব নয়। কেন? এটুকু পড়লেই হবে। আচ্ছা, এগুলো গেল তোমার অসুবিধার বিষয়। এরপরে জ্বালানির প্রাপ্যতা নিয়ে একটু কথাবার্তা বলি। এই জ্বালানির প্রাপ্যতা আমাদের হাজারি স্যারের বইয়ে নাই অবশ্য, সেটা হচ্ছে তোমার ইয়া স্যারের বইয়ে আছে, লিঙ্কন স্যারের বইয়ে আমরা এই জিনিসটা পাবো। হ্যাঁ, তো এখানে যদি আমরা জ্বালানি হিসেবে হাইড্রোজেনকে নেই, তাহলে এখানে শক্তি পাবো আমরা 143 কিলোজুল পার গ্রাম। সবচেয়ে কম পাবো কয়লা থেকে, সেটা পাবো কি 48। বাকিগুলো তুমি মনে রাখার চেষ্টা করবা, মূলত হাইড্রোজেনটা বেশি কাজে লাগে, এই কারণে আমি হাইড্রোজেনটা দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছো? মিথেন থেকে পাওয়া যায় 56, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস থেকে পাওয়া যায় 50। তো আমরা একটু হাইড্রোজেনটা মনে রাখার চেষ্টা করবো এমসিকিউ এর জন্য। আর রেডিনিক্যাল তো আমি বলেই দিলাম। ওকে, আমরা এখন একটা ম্যাথে চলে আসলাম। ম্যাথটা হচ্ছে এই ফুয়েল সেলের কর্মদক্ষতা রিলেটেড। আমাদের এই টপিকটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, আমাদের হাজারি স্যারের বইয়ে নাই, ঠিক আছে? তো সূত্রটা মনে রাখতে হবে, ইটা ইকুয়াল আছে, এটাকে ইটা বলে মানুষ, এটাকে মানুষ বলে ইটা, ইটা ইটা ইকুয়াল কৃত কাজ বা উৎপন্ন তড়িৎ শক্তি, যেটা সংক্ষেপে মানুষ বলে ডেল জি। দহন কাজের এনথালপি বা উৎপন্ন রাসায়নিক শক্তি, যেটাকে মানুষ বলে ডেল ইস। তার মানে ডেল জি বাই ডেল ইস ইন্টু 100%। এই টপিকটা আমরা এমসিকিউ এর জন্য পড়বো, কিন্তু আমি কিন্তু বলতেছি এমসিকিউ এর জন্য এই টপিকটা পড়তে হবে, হাজারি স্যারের বইয়া নাই, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো একটি হাইড্রোজেন ফুয়েল সেলের দহন কাজে এনথালপির পরিবর্তনের মান এই যে -284.5 কিলোজুল পার মল হলে ফুয়েল সেলের কর্মদক্ষতার মান মানে হচ্ছে ইটা ইকুয়াল হোয়াট, মান নির্ণয় করো। তো আমরা সলিউশনে চলে আসতেছি, কি হয় দেখে একটু। তাহলে আমরা জানি ইটা ইকুয়াল ডেল জি বাই ডেল এইচ ইন্টু 100%, মানে এটাকে শতকরা প্রকাশ করতে হয়, অবশ্য পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। তো আমরা এটাকে আমাদের মতো করে লিখি একটু, মাইনাস এন এফ ইসেল। আচ্ছা, যারা আমরা একটু হলে পড়াশোনা করে আসছি, ডেল জি মানে কি? মুক্ত শক্তির পরিবর্তন, সবাই জানে মুক্ত শক্তির পরিবর্তন ইকুয়াল এন এফ মাইনাস এন এফ ইসেল। যদি প্রমাণ অবস্থা থাকতো তাহলে আমরা এখানে প্রমাণ অবস্থা লিখে দিতাম, নোট দিয়ে দিতাম, মানে এখানে নোট দিতাম, এখানেও নোট দিতাম, এখানে হচ্ছে ডেল ইস লিখবো আমরা। এখন আমরা একটু গবেষণা করে দেখি কি হয়। মাইনাস এন, এন মানে কি? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আমরা যদি কেউ এখানে সাইড নোট দেই, মনে করো যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন ফুয়েল সেলে কি হয়েছিল, মনে করো এখানে 2টা H+ পাবো আর 2টা ইলেকট্রন পাবো, এখানে শুধু একটি হাইড্রোজেন ফুয়েল সেল, অর্থাৎ আমি এখনো হাইড্রোজেন নিয়ে এরকম ঘটনা ঘটাচ্ছি। তো যেহেতু এখানে এন মানে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, তাই বোঝা যাচ্ছে এন এর মান আমাকে এখানে 2 নিতেই হবে। এফ মানে 96,500 কুলম্ব, ফ্যারাডের ধ্রুবক 96,500 কুলম্ব, সবাই জানে। হাইড্রোজেন ফুয়েল সেলের আমরা ই সেল কিন্তু অলরেডি পড়েই আসছি, হ্যাঁ, 1.23, তার মানে এখানে বোঝা গেল যেটা ই সেল হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য প্লাস 1.23 ভোল্ট, ফ্যারাড হচ্ছে তোমার 96,500 কুলম্ব। আর এখানে ডেল্টা এইচ এনথালপির পরিবর্তন, মানে এখানে যেটা বোঝাচ্ছে ওরা ডেল্টা এইচ কিলোজুল পার মোলে দিছে, আমাকে জুল পার মোলে নিতে হবে। তাহলে জুল পার মোলে কত হবে? এখানে -284.5 ইন্টু 10⁻³ বোঝা নাকি 1000, তাহলে আসবে তোমার জুল পার মোল, মানে এসআই ইউনিটে নিচ্ছি কিন্তু আমি, এসআই ইউনিট। আর ডেল্টা এইচ মানে হচ্ছে তোমার -284.5 ইন্টু 10⁻³ ইন্টু 100%।
আর এন মানে গৃহীত বা বর্ধিত ইলেকট্রন সংখ্যা। কত আসতেছে আবার বলো? 83.44%। এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এখন ফুয়েল সেল এবং গ্যালভানিক সেলের মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখব। তো শুরুতে আমরা সাদৃশ্য দেখব, মানে কি কি মিল পাওয়া যায় ফুয়েল সেল এবং গ্যালভানিক সেলের মধ্যে। ফুয়েল সেল আমরা অলরেডি কিন্তু পড়েই আসলাম, আর এর আগে পড়ছি আমরা গ্যালভানিক সেল, যেখানে আমরা লবণ সেতুর ব্যাপার স্যাপার ছিল পড়ছিলাম। তো একটু চেক করে দেখি সাদৃশ্যের মধ্যে কি ছিল। এক নম্বরে হচ্ছে উভয় সেলেই দুটি ইলেকট্রোড ছিল। জি, আমাদের যখন গ্যালভানিক সেল ছিল তখন একটা ছিল তোমার জিঙ্কের দণ্ড, মানে একটা জিঙ্কের ইলেকট্রোড, আর একটা ছিল কপারের ইলেকট্রোড। তাহলে যেই ছেলেটা বা যেই মেয়েটা গ্যালভানিক সেল পরে না এসে এই সাদৃশ্য পড়বে সে কিন্তু বুঝবে না, মাথায় রাখতে হবে। তো সেখানে আমাদের গ্যালভানিক সেলে জিঙ্কের দণ্ড ছিল, জিঙ্ক সালফেট দ্রবণ ছিল, ওই পাশে কপারের দণ্ড ছিল, কপারের একটা দ্রবণ ছিল। তাহলে দুইটা দণ্ডই ছিল, ওখানেও ছিল। আমাদের ফুয়েল সেলও মোটামুটি দুইটা দণ্ডই ছিল। ওকে, এরপরে 2 নাম্বার, উভয় সেলেই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। জি, বিদ্যুৎ উৎপন্ন দুইটা সেল ওইখানেও হচ্ছিল, আমরা লাইট লাগাই দিয়েছিলাম। আমরা হাইড্রোজেন ফুয়েল সেল যখন থিওরি অংশ আলোচনা করি সেখানেই দেখছিলাম জারণ বিজারণের মাধ্যমে বিক্রিয়া টিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি হয়েছিল। এরপরে উভয় সেলেই একটি জারক থাকে, একটি বিজারক পদার্থ থাকে। যেমন হাইড্রোজেন ফুয়েল সেলে বিজারক হিসেবে ছিল কে? হাইড্রোজেন। আর জারক হিসেবে কে ছিল? অক্সিজেন। এটা একটু মাথা রাখতে হবে, আমরা থিওরি অংশগুলো বলছি বিভিন্ন সময়। তারপরে 4 নাম্বার, উভয় সেলেই মূলত অ্যানোডের জারণ ঘটে, ক্যাথোডের বিজারণ ঘটে। এটা আমরা সবাই জানি যে অ্যানোডে সবসময় জারণ ঘটে, ক্যাথোডের বিজারণ ঘটে। অর্থাৎ এখানে 4টা পয়েন্ট লিখছি, এই 4টা পয়েন্ট এই ফুয়েল সেলের জন্য প্রযোজ্য, গ্যালভানিক সেল বা ভোল্টার সেল বা তড়িৎ রাসায়নিক কোষ উভয়ের জন্য সেম জিনিস কিন্তু প্রযোজ্য। এরপরে বৈসাদৃশ্য নিয়ে একটা কথাবার্তা বলবো। তো বৈসাদৃশ্য ফুয়েল সেল আর গ্যালভানিক সেলের মধ্যে দেখে কি হয়। 1 নাম্বার, এখানে যেটা বলা হয়েছে, ফুয়েল সেলে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য। আমরা হাইড্রোজেন ফুয়েল সেল থিওরি অংশ পড়ছি, চিন্তা করো হাইড্রোজেন ফুয়েল সেল সেখানে আমরা কে ও এইচ নিছিলাম, এই কে ও এইচ এর ভিতর দিয়ে তোমার প্রোটন পরিবাহিত হচ্ছিল, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছিল। সুতরাং আমাদের এই সাদৃশ্য বা বৈসাদৃশ্য পড়তে গেলে অবশ্যই এর থিওরি পড়তে হবে ফুয়েল সেলের, এবং এর থিওরি পড়তে হবে, তারপর আমরা এগুলো বুঝতে পারবো, নাহলে বোঝার কোনো উপায় আপাতত আমি দেখতেছি না। ওকে, তো কি বলা হয়েছে এখানে, ফুয়েল সেলে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য দ্বারা চার্জযুক্ত কণা। চার্জযুক্ত কণা মানে হাইড্রোজেন ফুয়েল সেলে কি পাইছিলাম আমরা? প্রোটন পাইছিলাম, অ্যানোড থেকে ক্যাথোডে পরিবাহিত হয়েছিল। এ হয়েছে কিনা থিওরি অংশে? হয়েছে। এবং ইলেকট্রন ওই যে তার দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেছিল, অর্থাৎ বহিবর্তনী দিয়ে প্রবাহিত হয়েছিল কে? ইলেকট্রন। তার মানে বোঝা গেল পুরোটাই থিওরির সাথে মিলে গেছে এটা। আমরা তো ওইখানে আসি, গ্যালভানিক সেলে বহিবর্তনী দিয়ে ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হয়েছিল। জি, সেখানেও আমরা দেখছিলাম ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেছিল, অর্থাৎ জিঙ্কের দণ্ড থেকে কপারের দণ্ডে ইলেকট্রনগুলো পরিবাহিত হয়েছিল। এবং অ্যানোডে জারিত হয়ে আয়ন যেমন Zn2+ হয়েছিল, তড়িৎ বিশ্লেষ্য Zn-SO4 দ্রবণে থেকে গেছিল। আমি যদি আরেকটু তোমাকে বাংলা কথা একটু বলি, আমাদের গ্যালভানিক সেলে সেই সময় কি হয়েছিল, জিঙ্ক 2টা ইলেকট্রন দিয়ে জিঙ্ক সালফেট, মানে ওই জিঙ্ক সালফেট যে দ্রবণটা ছিল সেখানে কিন্তু এটা পড়েছিল, আর ইলেকট্রন বর্তনী দিয়ে মানে জিঙ্কের যে ইয়াটা ছিল, জিঙ্ক থেকে যেটা তার ছিল, ওই তার বেয়ে বেয়ে কপার দণ্ড এখানে চলে গেছিল। সুতরাং এবং সেখানে আমরা কিন্তু লাইট দিছিলাম, একটা লাইটটাও জ্বলছিল। তার মানে এটা থিওরি না পড়লে কিন্তু তুমি এটা বুঝতে পারবে না। আর এই Zn2+টা কিন্তু জিঙ্ক সালফেট দ্রবণে আসছিল বিধায় সেই সময় আমরা বলছিলাম যে ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে গেছিল, যার কারণে তো আমরা সল্ট ব্রিজ ব্যবহার করছিলাম। ওকে, এরপরে 2 নম্বর পয়েন্ট দেখে একটু, গ্রাফাইট কার্বন দ্বারা তৈরি অ্যানোড এবং ক্যাথোড। জি, আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল দুইটাই গ্রাফাইট দিয়ে তৈরি ছিল, তবে গ্রাফাইটের উপরে অ্যানোডে ছিল তোমার নিকেলের আবরণ, আর ক্যাথোডে ছিল তোমার নিকেল এবং নিকেল অক্সাইডের আবরণ। এই কথাগুলো আমরা বলছিলাম। তবে প্লাটিনামের আবরণও ইউজ করা যেতে পারে। এই নিকেল বলো প্লাটিনাম বলো, এরা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে, এবং এরা হচ্ছে ন্যানো কণা বা ক্ষুদ্র কণা। আর এখানে কোন প্রভাবক আমরা ইউজ করি নাই, এখানে কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতেছিল নিকেল বলো প্লাটিনাম বলো, আর এখানে কোনো প্রভাবক হিসেবে কাজ করে নাই। তুমি চেক করে দেখিও গ্যালভানিক সেলের এখানে। এবং অ্যানোড তড়িৎদ্বারে দ্রবণ এবং ক্যাথোড তড়িৎদ্বারের অসমঠিক চাপে অধিক ক্রিয়াশীল হলে মূলত রেডক্স বিক্রিয়া এখানে ঘটছিল। আর এখানে কি হয়েছিল, ন্যানো কণা ইউজ হয়েছিল। এই তো, আর এখানে তেমন কিছু আমার বলার আপাতত নাই। আর যদি চাই আমরা আমাদের জায়গা থাকে, আমার জায়গা শর্ত এখানে ওই যে হাইড্রোজেন ফুয়েল সেলে যে বিক্রিয়াগুলো পড়ছিলাম, অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া, চাইলে আমরা 2 নাম্বার পয়েন্টের মাঝখানে এখানে ঢুকে দিতে পারবো, অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া।
আর 2 নাম্বার পয়েন্টটা এখানে এই যে গ্যালভানিক সেলের, এখানে আমরা গ্যালভানিক সেলের বিক্রিয়া দেখছিলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর এখানে কপার 2+ থেকে কপার, এই বিক্রিয়াগুলো অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো 2 নাম্বার পয়েন্টের মাঝখানে ঢুকে দিতে পারবো যদি জায়গা থাকে আর কি। আমাদের এখানে জায়গা নেই, দিচ্ছি না। এরপরে 3 নাম্বার পয়েন্ট, নবায়নযোগ্য জ্বালানি এখানে ইউজ হয়। জি, নবায়নযোগ্য জ্বালানি এখানে ইউজ হয়, আর এখানে নবায়নযোগ্য জ্বালানি ইউজ হয় না, নবায়নযোগ্য জ্বালানি ইউজ হয় না গ্যালভানিক সেলে। আচ্ছা, এখানে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস বা মিথানল দ্রবণ ইউজ করা হয়। যদি হাইড্রোজেন গ্যাস ইউজ করা হয় তাহলে হাইড্রোজেন ফুয়েল সেল বলি আমরা, যদি মিথানল ইউজ করা হয় তাহলে মিথানল অক্সিজেন ফুয়েল সেল বলি আমরা। আর ক্যাথোডে অক্সিজেন ইউজ করা হয়, মাথায় রাখতে হবে। আর এখানে অ্যানোডে আমরা জিঙ্ক সালফাইড দ্রবণ ইউজ করছিলাম এবং দণ্ডটা ছিল জিঙ্কের দণ্ড ছিল জিঙ্কের দণ্ড। আর ক্যাথোডে কপার সালফাইড ইউজ করছিলাম আর দণ্ড ছিল আমাদের কপার। এটা আমাদের গ্যালভানিক সেলের ছবি দেখলেই বুঝতে পারবো। সুতরাং 3 নম্বর 4 নম্বর পয়েন্ট এখানে শেষ মোটামুটি। এরপর 5 নাম্বার, এটা কিন্তু পরিবেশ বান্ধব, যদিও বা মিথানল অক্সিজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব নয়, সেখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কিন্তু এখানে আমরা নরমালি মনে রাখবো যে ফুয়েল সেল মানেই কিন্তু বুঝায় মূলত হাইড্রোজেন ফুয়েল সেল। এই কারণে আমরা পরিবেশ বান্ধব শব্দটা এখানে বলছি। যদি কারো নাম উল্লেখ থাকতো, বিশেষ করে যদি মিথানল অক্সিজেন ফুয়েল সেলের নাম উল্লেখ থাকতো, আমরা পরিবেশ বান্ধব বলতাম না, সেখানে যদি CO2 উৎপন্ন হয়, আর এটা কিন্তু পরিবেশ বান্ধব নয়। তারপরে 6 নাম্বার, এর জীবনকাল সীমিত নয়। এটা আবার কেমন কথা? যতক্ষণ আমরা জ্বালানি সরবরাহ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিদ্যুৎ পাবো, জ্বালানিও শেষ, বিদ্যুৎও শেষ। আর এর যে তড়িৎ বিশ্লেষী পদার্থগুলো ছিল, একটা ছিল তোমার জিঙ্ক সালফেট, আরেকটা ছিল কপার সালফেট, এগুলো কিন্তু জীবনকাল সীমিত, অর্থাৎ এর জীবনকাল সীমিত, এর জীবনকাল সীমিত নয়। তবে এখানে একটা আমরা বিভব পাইছিলাম, আমাদের জায়গা আসলে শর্ট, এর একটা বিভব পাইছিলাম হাইড্রোজেন ফুয়েল সেলের, হাইড্রোজেনের ফুয়েল সেলের বিভব পাইছিলাম এর EMF 1.23 ভোল্ট, আর এটার EMF পাইছিলাম আমরা সেই সময় 1.1 ভোল্ট। যেহেতু গ্যালভানিক সেল পরে আসছি, তার বিক্রিয়াও জানা আছে, আমরা 2 নাম্বারের মাঝখানে থাকা জায়গায় ওই বিক্রিয়াগুলো বসাই দেবো, অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া, আমার এখানে জায়গা নেই, দিনই। আর হাইড্রোজেন ফুয়েল সেল যেহেতু পরে আসছে, আমরা থিওরি অংশে 2 নাম্বার পয়েন্টে হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া বসাই দেবো এখানে, তাহলে মোটামুটি আমাদের জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা এখন প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল নিয়ে আলোচনা করব, যেটাকে সংক্ষেপে মানুষ PEM ফুয়েল সেল বলে থাকে। তো আমরা জানি যে অলরেডি যেহেতু আমরা অ্যালকালাইন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল পরে আসছি, তো আমাদের ছবিটার দিকে যদি আমরা কল্পনা করি একটু, সেই ছবিটা মাঝখানে ছিল আমাদের KOH 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। তো আমরা যদি KOH এর পরিবর্তে একটা মেমব্রেন ইউজ করি, তখন তার নাম হবে PEM ফুয়েল সেল, মানে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। ওই KOH এর কাজ কি ছিল? H+ কে নিয়ে যাওয়া, মানে আয়নকে নিয়ে যাওয়া। অনুরূপ ভাবে এই মেমব্রেনেরও কাজ হচ্ছে H+ কে নিয়ে যাওয়া। একটা কথা মাথায় রাখতে হবে, এই মেমব্রেনের মধ্যে পানি থাকে। একটা কথা তোমাকে বলি আমি, মেমব্রেনের মধ্যে কি থাকে, আমি এখানে একটু লিখে রাখি, মেমব্রেন মেমব্রেনটার মধ্যে H2O থাকে, একটু মাথায় রাখতে হবে। তো আমরা এখানে প্রথমে থিওরি কিছু লিখছি, তারপরে ছবি আঁকছি, তারপরে আরো কিছু থিওরি লিখছি, ধীরে ধীরে কাজে আসি। এটা একটা পরিবেশ বান্ধব। কেন পরিবেশ বান্ধব? কারণ এখানে কোনো ক্ষতিকর কোনো কিছু ইউজ করা হয় না। একটা চেম্বার দিয়ে হাইড্রোজেন জ্বালানি, আরেকটা চেম্বার দিয়ে অক্সিজেন জ্বালানি আমরা প্রবেশ করাবো, এই, এবং আউটপুট হিসেবে আমরা পানি পাবো। তার মানে এখানে কোনো ক্ষতিকর কোনো কিছু নাই, বিধায় আমরা এটাকে বলি পরিবেশ বান্ধব। 2 নম্বর, আধুনিক যেগুলো ইলেকট্রিক যানবাহন আছে, ইলেকট্রিক যানবাহন, সেগুলোতে কিন্তু এই সেলটা ইউজ করা হয় এবং এটা সহজে পরিবহনযোগ্য। এবং এখানে আমরা ছবির দিকে যদি তাকাই, আমাদের অ্যানোডে হাইড্রোজেন গ্যাস, যে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস আসতেছে এবং ক্যাথোডে তোমার অক্সিজেন গ্যাস আসতেছে। এটা কিন্তু লিখছি আমি, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস, এবং এই দুইটা কি দিয়ে তৈরি? প্লাটিনাম দিয়ে তৈরি। MCQ, অ্যানোড এবং ক্যাথোড কি দিয়ে তৈরি? তোমার প্লাটিনাম দিয়ে তৈরি। একটা কথা বলি, এই সেলটা কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ। আমরা যেহেতু অ্যালকালাইন ফুয়েল সেল আলোচনা করছি, সেখানে হতে বলছিলাম তো সেটা গ্যালভানিক সেলের মতো কাজ করে বা তড়িৎ রাসায়নিক সেলের মতো কাজ করে। তার মানে এটাও তোমার তড়িৎ রাসায়নিক সেলের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? তড়িৎ রাসায়নিক কোষের মতো কাজ করবে। এটি তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক
কোষের মতো এটা আচরণ করবে আর কি, মাথা রাখবা। এবং এখান থেকে তাহলে কি পাওয়া যাবে, যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ, নিশ্চয়ই তোমার জ্বালানির সংখ্যা লিখতেছি, জ্বালানির রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হবে, তড়িৎ শক্তিতে কনভার্ট হবে। আচ্ছা যা হোক, তো এখানে একটু বলি আমি কি বলছি। 4 নাম্বার তো হইলো অ্যানোড ক্যাথোড প্লাটিনাম দিয়ে তৈরি। এবং 5 নাম্বার দেখো, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে KOH, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে KOH এর পরিবর্তে বিশেষ ধরনের পলিমার মেমব্রেন ইউজ করা হয়। তো যখন আমরা KOH ব্যবহার করছিলাম তখন তো অ্যালকালাইন ফুয়েল সেল বলছিলাম, যখন এবার KOH এর পরিবর্তে পলিমার মেমব্রেন ব্যবহার করতেছি তখন তার নাম দিচ্ছি আমি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। আচ্ছা এখানে একটা কথা বলি, যদিও বা এখানে প্লাটিনাম ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মেইন ভূমিকা রাখে গ্রাফাইট। আমাদের ফুয়েল সেল চিন্তা করে একটু, হাইড্রোজেন ফুয়েল সেল, সেখানে অ্যানোড ক্যাথোড গুলো কি দিয়ে তৈরি ছিল, অ্যানোড ক্যাথোড গুলো গ্রাফাইট দিয়ে তৈরি ছিল। তারপর আমরা বলছিলাম অ্যানোডটা তোমার নিকেলের আবরণ থাকে আর ক্যাথোডটা নিকেল প্লাস নিকেল অক্সাইডের আবরণ থাকে। অনুরূপ ভাবে এখানেও অ্যানোড ক্যাথোড গ্রাফাইট দিয়ে তৈরি, কিন্তু আবরণ থাকবে কিন্তু প্লাটিনামের। আমরা ছবির দিকে তাকালে একটু করে বুঝতে পারবো। তো এখানে যে মেমব্রেনটা ইউজ করা হয়, কি কি মেমব্রেন, সালফোনেটেড পারক্লোরোইথিলিন, এটা একটা পলিমার, সালফোনেটেড পারক্লোরোইথিলিন অথবা PTF সালফোনিক অ্যাসিড। এরপরে 6 নাম্বার, উভয় ইলেকট্রোড পলিমার ইলেকট্রোলাইট পারফ্লোরোইথিলিন শিকল মেমব্রেন। যেহেতু হাজারিসের বইয়ের আলোকে আলোচনা করতেছি, হাজারিসের বই এটাই আছে তোমার। শিকলটা F2C বা CF2, কেউ যদি মনে করেন এভাবে লিখবো না, CF2 বন্ড CF2, এরকম একটা শিকল পাওয়া যায়। এ শিকলে সালফোনিক অ্যাসিড মূলক থাকে। যখন জৈব রসায়ন পড়বো তখন আমরা এই মূলকটা জানবো, এমসিকিউ আসে, সালফোনিক অ্যাসিড মূলকের সংকেত কোনটি। এই মূলকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে H+ কে অ্যানোড থেকে ক্যাথোডে নিয়ে যেতে পারে। তাহলে আমরা বলি একটু, আমাদের মেমব্রেনটার মধ্যে একটা মূলক থাকে, সালফোনিক অ্যাসিড মূলক থাকে, এবং এই মূলকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে H+ কে অ্যানোড থেকে ক্যাথোডে নিয়ে যাবে, এটা তার কাজ। যেমনটা KOH এর একটা কাজ ছিল যে H+ কে অ্যানোড থেকে ক্যাথোডে নিয়ে যাওয়া, অ্যালকালাইন ফুয়েল সেলে বলে আসছি। এরপর আরেকটা থিওরি হচ্ছে 7 নাম্বার, দেখো নিম্ন তাপমাত্রা এটা কার্যকর। এখন নিম্ন তাপমাত্রা বলতে বোঝাচ্ছে আমি 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। থিওরিগুলো পড়তে হবে বিশেষ করে মেডিকেলের জন্য। এরপরে এর কর্মদক্ষতা প্রায় 50%। এখন এটা নিয়ে মত পার্থক্য আছে, 50% বলছে আমাদের সন্দীপ স্যার, আর 40 থেকে 50% ডিগ্রি না, এটা 40 থেকে 50% বলছে আমাদের স্যার লিঙ্কন স্যার বলছে। আমরা আগে অপশন দেখবো 50% আছে কিনা এমসিকিউতে, না থাকলে 40 থেকে 50 খুঁজে বের করবো, ওইখানে টিক মারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরি অংশ। তো আমরা এখন এখানে বিক্রিয়া নিয়ে কাজ করব, বিক্রিয়াগুলো আসলে কিভাবে হয়, বিক্রিয়াগুলো জোর করে হলে মুখস্থ রাখতে হবে। তো থিওরি যেহেতু পড়ছি, আমরা একটু এইখানে এই ছবিটার দিকে আসি। এখানে দুইটা চেম্বার, এই পাশে একটা চেম্বার অ্যানোডের, এই পাশে একটা ক্যাথোডের চেম্বার। তো অ্যানোডটা যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ, অ্যানোড কি নেগেটিভ হবে না? অ্যানোড তো নেগেটিভ হওয়ার কথা, এই যে নেগেটিভ দিছি তো আমি, যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ হিসেবে কাজ করবে, ক্যাথোডটা অবশ্যই তোমার পজিটিভ হিসেবে কাজ করবে, এটাই স্বাভাবিক। এরপরে আমাদের এখানে কিছু প্লাটিনাম প্রভাবক থাকবে। আমরা হয়তো বলছিলাম যে অ্যানোড ক্যাথোড গুলো গ্রাফাইট দিয়ে তৈরি, কিন্তু এর উপরে একটা আবরণ থাকবে, সেটাতে গ্রাফাইটের আবরণ। আমরা এই ছবির দিকে তাকালে বুঝতে পারতেছি প্লাটিনাম গুড়া প্রভাবক যুক্ত গ্রাফাইট। তাহলে এখানে প্লাটিনাম গুড়াটা কি হিসেবে কাজ করতেছে, প্রভাবক হিসেবে কাজ করতেছে। মূলত কিন্তু তোমার গ্রাফাইট দিয়েই অ্যানোড ক্যাথোড দিয়ে তৈরি, অ্যানোড ক্যাথোড গুলো তৈরি। আচ্ছা, তাহলে এই প্লাটিনামটা প্রভাবক হিসেবে কাজ করতেছে, আর মূলত অ্যানোড ক্যাথোড তৈরি কি দিয়ে, গ্রাফাইট দিয়ে। অ্যানোড ক্যাথোড তোমার গ্রাফাইট দিয়ে তৈরি, এটা গ্রাফাইট দিয়ে তৈরি, আর এটা তোমার প্রভাবক হিসেবে কাজ করে। যা হোক, তারপরে এখানে একটা মেমব্রেন ইউজ করা হয়। এই মেমব্রেনের কাজ আমরা বলছিলাম, এই মেমব্রেনের মধ্যে কি থাকে, একটা মূলক থাকে, নেগেটিভ মূলক থাকে, এর কাজ এটাও বলছি। তার প্রথমে আমরা একটু বিক্রিয়ার আগে দেখাই, তারপরে ঘটনাটা ঘটায় কি হচ্ছে। তো অ্যানোড রিঅ্যাকশন সংক্ষেপে লিখলাম আমি। এখানে দুইটা H2 থেকে, আচ্ছা এখানে একটা কথা বলি, দুইটা H2 থেকে 4টা H+ পাওয়া যাবে, 4টা ইলেকট্রন পাওয়া যাবে। মূলত এখানে তাপমাত্রা দিতে হয় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে কোথাও, এই যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘটনা ঘটাইতে হয়, এবং এখানে প্রভাব হিসেবে কাজ করে মূলত প্লাটিনাম। একটা কথা চিন্তা করো, যখন আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে কাজ করছিলাম, নির্দেশক তড়িৎদ্বার, মেইন কথা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, সেখানে প্রাইমারি হিসেবে কাকে রাখছিলাম,
প্রমাণ হাইড্রোজেন তরিতকে রাখছিলাম না, সেখানে আমরা থিওরি অংশে অবশ্যই বলছি যে এটা এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিচ্ছে যে জারণ বিভব বলো আর বিজারণ বিভব বলো শূন্য। আচ্ছা, তাহলে এইখানে তোমাকে এইটুকু স্বীকার করতে হবে, এর ই নট পাবো আমি 0 ভোল্ট, অস্বীকার করার কিছু নাই, তাই না? এরপরে ক্যাথোড রিঅ্যাকশনে চলে আসি। ক্যাথোড রিঅ্যাকশন, এই H+ কিন্তু এইখানে আসে, এখানে আসে কি হয় আমরা একটু পরে বলতেছি। তো এখান থেকে কিন্তু এখানে আসবে, হ্যাঁ, এখান থেকে ক্যাথোডে যাবে। তো আবার ক্যাথোডে কে আছে? অক্সিজেন, ওই দিক থেকে বাইরে থেকে দিচ্ছি আমরা জ্বালানি। তো আমাদের অক্সিজেন ছিল এখানে, পাশাপাশি 4টা H+ গেল, যাওয়ার জন্য সহযোগিতা করলো কে? এই মেমব্রেন, নাকি? এনর থেকে ক্যাথোডে গেল। এবং এই আরো কিন্তু ভিতরে ঢুকি আমরা, এই মেমব্রেনের কে সহযোগিতা করছে? ওই সালফোনিক অ্যাসিড মূলকটা, সালফোনিক অ্যাসিড মূলকটা সহযোগিতা করছে এনর থেকে ক্যাথোডে নিয়ে যেতে। আচ্ছা, H+ আছে ওইখানে। আর আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রনও পাবো আমরা ক্যাথোডে। কেন? আমরা জানি যে এই জিনিসটা ভেঙে যাবে, H+ আকারে ভেঙে যাবে এবং ইলেকট্রন আকারে ভেঙে যাবে। কে ভাঙবে? প্রভাবক ভাঙবে। এখন ইলেকট্রনটার ওই দিক দিয়ে ফ্লো হবে না, যাবে না, যেটা আমরা হাইড্রোজেন ফুয়েল সেলও এই কথাটাই বলছিলাম যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য দিয়ে বা মেমব্রেন দিয়ে শুধুমাত্র আয়নটা যাবে, এটার ভিতর দিয়ে প্রোটন যাবে, ইলেকট্রন ওই দিক দিয়ে যাবে। এখন যাচ্ছে কিনা আমি কেমনে বুঝবো? লাইট লাগাও একটা, গ্যালভানোমিটার লাগাও একটা, চেক করা যাবে ঘটনা ঘটতেছে কিনা। তার মানে এই ইলেকট্রন ওই দিক দিয়ে এখানে চলে আসবে, এই দিক দিয়ে মনে করো এখানে চলে আসলো, এখানে চলে আসলো। এখন ইলেকট্রন আসার পরে আমাদের এখানে কি তৈরি হবে? 2 অণু H2 হবে এবং এখানে বিভব পাওয়া যায় প্লাস 1.23 ভোল্ট, 1.23 ভোল্ট পাওয়া যায়, 1.23 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে, হোক। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই ইলেকট্রন আমি কেটে দিতে পারি, এটাই স্বাভাবিক, অস্বীকার করার কিছু এখানে দেখতেছি না আমি। তারপরে এই H+ কেটে দিতে পারি আমি। তারপরে এখানে আমি লিখতে পারি 2H2 + O2, আর ওই পাশে হচ্ছে কি? তাহলে 2 অণু পানি হচ্ছে, বলে দেখতে পাচ্ছি আমি 2 অণু পানি হচ্ছে। তার মানে এখানে যে জ্বালানিগুলো ব্যবহার করা হয়েছে আর আউটপুট হিসেবে যে পানি পাচ্ছে, এগুলো সব পরিবেশ বান্ধব, এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। এখানে কোনো গ্রিন হাউস তৈরি হয় না, মানে গ্রিন হাউসের যে গ্যাসটা আর কি, কার্বন ডাই অক্সাইড, সেটা তৈরি হয় না। আমরা যদি মিথানল অক্সিজেন ফুয়েল সেলের দিকে তাকাই, দেখবো সেখানে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। বা তোমার গলিত কার্বনেট ফুয়েল সেল যেটা ছিল মল্টেন কার্বনেট, সেখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কারণে ওগুলো কিন্তু পরিবেশ বান্ধব না, এই আর কি। এরপরে এখানে আমি একটা সেল পাবো, পুরোটা ইনট সেল পাবো পুরো, যোগ করলে তো ওইটাই পাচ্ছি, প্লাস 1.23 ভোল্ট, ওইটাই পাবো আমি। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া, তো ওই পাশে লেখার জায়গা নেই, এই পাশে হয়তো লিখে দিলাম যে মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া। এইভাবে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখতে যাচ্ছি, মনে করে এই যে বিক্রিয়াটা না, এই বিক্রিয়াটা আমি এই পাশে দেখাচ্ছি একটু বিকল্প ভাবে, বিক্রিয়া বিকল্প, কেউ চাইলে বিকল্পটাও করতে পারে, কেউ চাইলে এটাও করতে পারে। তবে বিকল্পটা আমি যে বানাচ্ছি বিষয়টা এমনও না, বিষয়টা এমনও না, এটা লিঙ্কন স্যার করছে, উনিও তো স্যার, আমরা করি একটু। আচ্ছা, তো এখানে অ্যানোড রিঅ্যাকশন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে H2 থেকে 2H+ হবে এবং 2টা ইলেকট্রন হবে, এবং ক্যাথোড রিঅ্যাকশন যেটা হবে ওই ইলেকট্রন তার দিয়ে দিয়ে এদিকে চলে আসলো এবং এই পাশে অক্সিজেন ওই দিক থেকে চাপ মারা হইলো, মানে আসলো আর কি, চাপ দিয়ে ঢুকানো হইলো এবং H+ তো প্রোটন এই যে এই মেমব্রেন দিয়ে চলে গেল এখানে, ওগুলোই আর কি কপি করতেছি আমি। মনে করো এই যে O2 এখানে ছিল, তারপরে তোমার এই দিক দিয়ে গেল H+, মনে করো 2টা H+ গেল, 2টা H+ গেল এবং ইলেকট্রন ওই তার দিয়ে আসলো, আসার পরে এখানে তোমার যেটা তৈরি হবে কি তৈরি হবে, এখানে একটু সমতা করি আমি, হাফ O2 আর এখানে হবে H2O। এইখানেও তুমি E0 0 ভোল্ট পাবা, আর এখানেও তুমি যেটা লিখছিলাম কিছুক্ষণ আগে প্লাস 1.23 ভোল্ট পাবা। এখন আমরা যদি মোট কোষ বিক্রিয়া করি একটু, তাহলে ঘুরি ফিরি প্রায় একই রকম হচ্ছে, 2H+ হচ্ছে। তাহলে এখানে মোট কোষ বিক্রিয়া হচ্ছে H2 প্লাস হাফ O2 থেকে এখানে H2O পাচ্ছি, আর এখানে হচ্ছে মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া। এবং এখানে যেটা হবে ইনার সেল, কোষ বিক্রিয়া যেহেতু ইনার সেলটা শব্দটা লিখি, সমস্যা কি, এটা তো পুরোটা একটা কোষ না, এটা অর্ধকোষ,
এটা তো একটা অর্ধকোষ, এটা তো পূর্ণ যোগ বিয়োগ করতে পূর্ণ কোষে পাইলাম আমি, তাই না? তো এখানে আমাদের দুইটা যোগ করলে +1.23 ভোল্ট হবে। তো এইভাবে অবশ্য করছে একজন স্যার, ভালো স্যার, এটা হচ্ছে লিঙ্কন স্যার, লিঙ্কন স্যার। আর এইভাবে অনেকেই করছে, মনে করো সঞ্জিত স্যার, হাজারি স্যার, অনেক কবির স্যার, অনেকে এইভাবে করছে। যে যেভাবে করে সবগুলো কিন্তু মোটামুটি রাইটই আমরা বলতে পারবো। আচ্ছা, আমাদের যেটা করণীয় থাকবে মানে পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য, পরীক্ষা নাম্বার পেতে হলে 1 থেকে 8 যে থিওরিগুলো লিখছি, এই থিওরিগুলো জোর করে হলে পড়তে হবে, কেউ আটকাতে পারবে না, কোনোভাবে সম্ভব না। দাঁড়াও, এরপরে বিক্রিয়া, বিক্রিয়া আমরা এটা হোক আর এটা হোক, যেহেতু প্রচলিত এটাই অনেক বইয়ে আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করব। আর এটা অতিরিক্ত জানবো, জানলে আর ক্ষতি কি? এইটুক পর্যন্ত জানা শেষ, এবং ছবিটা পর্যন্ত আমরা তাকাবো, শেষ ছবিটা পর্যন্ত তাকাবো। এবং এই সেলের বিভব কত পাওয়া যায় লিখছিলাম আমরা, +1.23 ভোল্ট, এবং এটা এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ হিসেবে কাজ করে। তো যেহেতু আমরা অ্যালকালাইন ফুয়েল সেল আলোচনা করছি, সুতরাং এই দুইটা পয়েন্ট নিয়ে কথা বলার কিছু নেই। মেইন কথা হচ্ছে আমরা এখান পর্যন্ত আসবো, ছবি না আঁকলেও হবে, আমাদের বিক্রিয়া এবং থিওরি আসতে হবে। এরপরে এক্সট্রা কিছু জানার জন্য আমরা বিক্রিয়ার মেকানিজম নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো, কিন্তু খুব একটা কাজে লাগবে না, আগাম বলে দিলাম। তো আমরা একটা বিক্রিয়ার মেকানিজমটা দেখি কি হয়, বাংলা কথাগুলো পরে। আমাদের H2টা এই প্রভাবকের কারণে ভেঙে যাবে। অ্যালকালাইন ফুয়েল সেলও সেম ঘটনা ছিল। তাহলে এখানে H+ আসলো, এই কথা বলো। তাহলে তোমাকে এইখানে দেখাচ্ছে একটু, এখানে H+ আসলো, দুইটা H+ তো নাকি, আর এখানে দুইটা ইলেকট্রন তো ভেঙে গিয়ে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ঘটনা ঘটতেছে, এই তো। এখন এই H+ আর এই মেমব্রেনের মধ্যে কি যেন থাকে, এক কথা বলো, H2O থাকে, পানি থাকে। এই মেমব্রেনের মধ্যে পানি থাকে, আমি তো বারবার বলতেছি, মাথায় রাখতে হবে, এই মেমব্রেনের মধ্যে পানি থাকে। তো এই পানি আর H+ মিলে এই হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে না এখানে? তাহলে হাইড্রোনিয়াম আয়ন কেমনে তৈরি হলো তোমাকে বলতে হবে যে স্যার এই যে H2 যে এখান থেকে চাপ মারা ঢুকাইলাম আমরা, এই H2টা ভেঙে গেল কার সহযোগিতায়? এই যে প্রভাবকের সহযোগিতায় ভেঙে গিয়ে প্রোটন আর ইলেকট্রন আলাদা হয়ে গেল। ইলেকট্রন তো এখানে আসবে না, ইলেকট্রন ওই দিক দিয়ে চলে যাবে তার দিয়ে, আর প্রোটন গুলো এখানে আসবে। আর মেমব্রেনের মধ্যে উপস্থিত থাকে পানি, এই পানির সাথে ঘটনা ঘটে H3O+ তৈরি হয়। পরবর্তীতে H3O+টা আমাদের চলে আসে এই চেম্বারে, চেম্বারটা হচ্ছে ক্যাথোড চেম্বারে, H3O+ আসে, আসুক। এরপরে যখন এখান থেকে অক্সিজেন চাপ মারে ঢুকানো হয়, তখন একটা ঘটনা ঘটে। যখন অক্সিজেন চাপ মারে ঢুকানো হয় তখন একটা ঘটনা ঘটে, আমি এখানে দেখাচ্ছি। যখন অক্সিজেন চাপ মারে ঢুকানো হয় তখন প্রতি অণু অক্সিজেন আমার ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে O2- কনভার্ট হয়, এটা মাথায় রাখতে হবে। O2 ঢুকলো এখানে, O2টা ক্যাথোড থেকে ইলেকট্রন নিতেই পারে, বিজারণ যেহেতু হবে ক্যাথোডে, ক্যাথোডে কি হয়, বিজারণই তো হয়, তো বিজারণ তো হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে। এই O2- তার মানে এই চেম্বারের মধ্যে আছে, এই কথা বলো। তাহলে এখন এই চেম্বারের মধ্যে কে আছে বর্তমানে? O2- আছে। এই O2- আর এই যে H3O+ এখান থেকে আসছিল, এই H3O+ না আসছে, এই O2- এখান থেকে একটা H+ নিয়ে নে, এখান থেকে একটা H+ এর সাথে যুক্ত হবে। O2- এখান থেকে একটা H+ নে, H+ নিলে এখানে শুধু পানি পড়ে থাকবে, কথা বলো, এই পানি পড়ে থাকবে না, সেই পানি আউট হয়ে চলে যাবে, আউট হয়ে চলে যাবে। আচ্ছা, তো H+ নিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটবে, এটা হচ্ছে SO2। এরপরে এই SO2টা H2O এবং অক্সিজেন পরমাণুতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে একটা আমরা ঘটনাগুলো দেখি কি কি হয়েছে। অ্যানোডের হাইড্রোজেন প্রভাবকের সাহায্যে H+ হবে, অবশ্যই হবে, শুধু H+ কোনো ইলেকট্রনও হবে, H+ হয়ে মেমব্রেনে প্রবেশ করে, জি কথা তো ঠিক, প্রবেশ করে। H+ মেমব্রেনে থাকা, এই যে মেমব্রেনে থাকা পানির সংস্পর্শে, মেমব্রেনে থাকা পানির সংস্পর্শে এটা তৈরি করতেই পারে, অস্বীকার করার কিছু নেই, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে নাকি। আচ্ছা, উৎপন্ন করে ক্যাথোডে চলে যায়, ক্যাথোডে চলে যাবে, দেখো H3O+ উৎপন্ন করে ক্যাথোডের দিকে, আমি দেখাচ্ছি এই ছবির দিকে, দেখো ক্যাথোডের দিকে চলে আসছে হাইড্রোনিয়াম আয়নটা, ক্যাথোডের দিকে যায়। ক্যাথোডে প্লাটিনাম প্রভাবকের কারণে, এই প্লাটিনাম প্রভাবক আছে না এখানে, প্লাটিনাম প্রভাবকের কারণে, কথা গেল, ক্যাথোডে প্লাটিনাম প্রভাবকের কারণে প্রতি অণু O2 একটি করে ইলেকট্রন গ্রহণ করে, প্রতি অণু O2 একটি করে ইলেকট্রন গ্রহণ করে
O2 মাইনাসে পরিণত হয়। জি, O2 মাইনাসে পরিণত হয়েছে। এবার O2 মাইনাসটা দ্রুত H3O প্লাস থেকে H প্লাস নিবে। চিন্তা করো, O2 মাইনাস এখান থেকে যদি একটা H প্লাস নেয় তাহলে তোমার HO2 হবে না রে, প্লাসে মানে তো আউট হয়ে গেল, HO2 তো হবে। এবং এটাকে বলে হাইড্রোপারঅক্সিল মধ্যবর্তী যৌগ। তাহলে যে O2 মাইনাস তৈরি হয়েছিল সেই O2 মাইনাসটা আমার যে মেমব্রেনের ক্যাথোডে এটা ছিল H3O প্লাস, এখান থেকে একটা H প্লাস সে নিয়ে নিচ্ছে, নেওয়ার পরে H প্লাস গ্রহণ করার পরে HO2 নামে একটা ঘটনা ঘটায় ফেলছে। পরবর্তীতে কি হবে, HO2 খুব দ্রুত দ্বিতীয় ইলেকট্রন ও H প্লাস গ্রহণ করে H2O অণু এবং O পরমাণু উৎপন্ন করে। পরবর্তীতে দেখো ওই অক্সিজেন পরমাণু সেম নিয়মে প্রথমে OH মাইনাস আয়ন এবং পরে দ্বিতীয় H2O অণু সৃষ্টি করবে। পরবর্তীতে ওই পানিটা সেল থেকে মুক্ত হবে। এই আমাদের ক্রিয়া কৌশল কখনো কাজে লাগেনি, আমাদের বইয়ে আছে বিধায় আমরা পড়লাম। তাহলে তোমাকে যেটা আলোচনা করতে হবে থিওরি প্লাস বিক্রিয়া, ছবিটা হালকা পাতলা চোখ বুলাবা, এই ক্রিয়া কৌশলের আপাতত দরকার নাই, জাস্ট জেনে রাখবা আর কি, জানলে তো আর ক্ষতি নেই, কোনোভাবে কিভাবে আটকায় বলা যায় না। ওকে।